জঙ্গলে বিষ আছে বাবু, এই জঙ্গলের খুব ভিতরে যেতি নাই। খাঁটো ধুতি পরা লোকটা বারবার বুঝবার চেষ্টা করছিল, কিন্তু যাদের প্রাণে মুক্তিযুদ্ধের আগুনের পরশ চলছে তারা এসব শুনবে কেন? কিছু হবে না। আমাদের পাশের দেশে যে বিষ ছড়িয়ে পড়েছে তার থেকে কম কিছুই হবে এই জঙ্গলের বিষ। আমাদের যেতে দাও। আর শোনো, আমরা যে এসেছিলাম তা কিন্তু কাউকে বলবে না। এই নাও, এটা রাখো, বকশিস। একটা রূপোর বাটি হাতে ধরিয়ে দিয়ে চারজনের দলটা জঙ্গলের পথে পা বাড়ালো। এই জঙ্গল ভারতের অন্তর্ভুক্ত। সীমানা পেরিয়ে অনেকটা গেলে বাংলাদেশ। অন্তত একদিনের হাঁটা পথ তো বটেই। উপজাতি অধ্যুষিত জায়গা বলে এদিকে গা ঢাকা দিলে ধরা পড়ার ভয়টা তুলনামূলকভাবে কম। তাই এই জায়গার সন্ধান পেলে কিছু মুক্তিযোদ্ধা এদিকেই যাতায়াত করতে পারবে। এপারের কিছু বাঙালি যুবকের মাথায় ওপারের জন্য মমত্ব বোধ জেগে উঠেছে। উঠবে নাই বা কেন? এই কিছু বছর আগেও এক দেশ ছিল। ভাগাভাগির পর বাড়ির এক অংশ এপারে আর এক অংশ ওপারে হয়ে গেল। তাতে নারীর টান কমবে কেন? তাই সেরকম কিছু যুবক আজ চলেছে ওপারের পথে। এই পথের হদিশ মুক্তিযোদ্ধাদের দিতে চলেছে ওরা। খবরটা ওপারে দিতে পারলে ধরা পড়ার ভয়টা কিছুদিনের জন্য অন্তত কেটে যাবে। কাজও এগোবে মসৃণ গতিতে। পশ্চিমবঙ্গের অবস্থা এখন অগ্নিগর্ভ। উত্তর পূর্ব ভারত তুলনামূলক শান্তই বলা চলে, তবে ব্যতিক্রম ত্রিপুরা। বাংলা ভাষাভাষী দেশটাকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করছে ত্রিপুরা। ভারত সরকারও সে কাজে সাহায্য করছে। রূপোর বাটি হাতে নিয়েও উপজাতি লোকটা আর একবার ভাঙা বাংলায় চেষ্টা করে। বলছিলাম যে আপনারা কিন্তু না গেলেই ভালো করতেন বাবু। যুবকদের মধ্যে যে দলনায়ক সে এবার এগিয়ে আসে। লোকটার কাঁধে হাত রেখে বলে, তুমি শুধু কাউকে বলবে না যে আমরা এদিকে এসেছিলাম, বাকি আমরা সামলে নেব, কেমন? কিন্তু বাবু, লোকে তো জানবেই। কে জানাবে লোকেদের? সে আপনারাই জানাবেন। দেবতার জঙ্গলে ঢুকছেন যখন, দেবতাই দেখবে আপনাদের। শুধু সাবধানে থাকবেন, কারণ কারণ জঙ্গলে বিষ আছে। আমরা কেউ গ্রামের সীমানা থেকে ওই জঙ্গলের 1 কিলোমিটার ডিঙাইয়ে ভিতরে ঢুকিনি কোনোদিন। আর যারাই গেছে তারা আর কোনোদিন সুস্থ হয়ে ফেরেনি, বা মরেই ফিরেছে। কথাগুলোর মধ্যে কোথাও পুলিশের নাম নেই শুনেই স্বস্তি পেল সকলে। দলনায়ক তরুণ এবং যুক্তিবাদী। মুচকি হেসে উপজাতি লোকটার পিঠে হাত বুলিয়ে বাকি 3 জনকে নিয়ে জঙ্গলের পথে পা বাড়ালো। পূর্ণিমার রাত, চারিদিকে আলো ঝলমল করছে। উপজাতি লোকটা দেখল 4 জন যুবক জঙ্গলের ভিতরে প্রবেশ করছে। তাদের একজন সুন্দর শব্দ করে শীষ দিচ্ছে, হয়তো কোনো মনোহর গানের কলি গাইছে এভাবে। সবার পিঠেই বেশ বড় বড় চামড়ার ব্যাগ। সবাই ধুতি আর পাজামা পরে আছে। ধীরে ধীরে হারিয়ে গেল ওরা। ওদের আর দেখতে পেল না উপজাতি লোকটা। গ্রামে ফিরে গেল সে। গ্রামের ঠিক মাঝখানে একটা মন্দির ছিল। এত রাতেও একটা বড় মোমবাতি জ্বলছে সেখানে। তবে একটা অস্থির হাওয়া বইতে শুরু করেছে। বেশিক্ষণ টিকে থাকবে না এই মোমবাতি, অচিরেই নিভে যাবে। ইতিমধ্যে কাঁপছে আলো, তাই মন্দিরের বিগ্রহের চেহারা আর দেখা যাচ্ছে না। উপজাতি লোকটা রূপোর বাটিটা পাশে রেখে হাঁটু গেড়ে নমস্কার করল দেবতাকে। প্রণাম সেরে উঠে আনমনে বলল, ঠাকুর, অনেক চেষ্টা করছিলাম, আটকাতে পারলাম না। ভোগ গ্রহণ করুন। জয় ঠাকুর, জয়।
সহায় ঠাকুর। আর তখনই হাওয়ার বেগ বাড়ল। মোমবাতিটা এক ঝটকায় নিভে গেল। লোকটা তারপর কি করল আর দেখা গেল না। মন্দিরের ভিতরে বট অশ্বত্থ গাছের জ্যামিতিক অন্ধকারে চাঁদের ঝলমলে আলো এদিকটায় আর পৌঁছয় না। জঙ্গলের ভিতরে হাঁটছে 4 যুবক। মাথার উপরে পরিচ্ছন্ন মেঘ, হাওয়ার দাপটে চাঁদের নিচে আসা যাওয়া করছে। তাতে পথ চলার সামান্য অসুবিধে হচ্ছে না। এদিকে সমান্তরাল উদ্ভিদ শ্রেণীর সংখ্যা বেশি হওয়ায় হাওয়ার দাপটও একটা সময় অবধি সেরকম কোনো সমস্যা তৈরি করল না। কিন্তু যত তারা ভিতরে প্রবেশ করতে থাকলো ততই হাওয়ার দাপট বাড়তে থাকলো। জঙ্গলের পাখিরাও আর নির্বিঘ্নে থাকলো না, শুরু করলো চেঁচামেচি। কিরে অমল, ঝড় আসবে না কিরে? আসলে আসবে, ভিজবো বৃষ্টিতে। সে না হয় ভিজলাম, কিন্তু জঙ্গল তো আর কিছুটা গেলেই ঘন হয়ে আসবে। চাঁদের আলো অবধি পৌঁছবে না সেখানে, তখন ঝড়ের মধ্যে পড়লে তো কিছুই করা যাবে না। সাধারণ অবস্থায় বৃষ্টি বা ঝড় না এলে কি করতিস? তাই তো পূর্ণিমা বাছাই করে বেরোলাম, যাতে কিছু অন্তত দেখা যায়। বীর বাহাদুরেরা, শোনো, তোমাদের এত চিন্তার কিচ্ছু নেই। একটা টর্চ জোগাড় করেছিলাম, কেনার টাকাও ছিল না, আর কেউ এমনিতে দিতেও চাইছিল না। কাজেই চক্রবর্তীদের বাড়ি থেকে চুরি করে নিয়েছি, আর আপাতত সেটাই এখন জঙ্গলে ঢুকলে জ্বালাবো। অমলদা, এইটা তুমি আগে বলবে না? একজন পরম নিশ্চিন্ত হয়ে গেল, বাকিরাও স্বস্তির নিঃশ্বাস ফেলল। জোরে হাঁটতে হাঁটতে হাঁপ ধরে গেছিল সবার। সবাই দুদণ্ড দাঁড়িয়ে গেল। অমল পকেট থেকে একটা আধ খাওয়া বিড়ি বের করল। দেশলাই জ্বালাতেই জঙ্গলটা ক্ষণিকের জন্য আলোকিত হয়ে উঠল। সবাই সেই আলোয় জঙ্গলের চেহারা দেখে এই প্রথমবারের মতো ভয় পেল। দেশলাই কাঠিটাকে চারিদিকে ঘুরিয়ে দেখতে লাগলো অমল, কিন্তু সম্পূর্ণ জঙ্গল দেখার জন্য এটুকু আলো যথেষ্ট নয়। দলের মধ্যে একজন এবার বেশ শুকনো গলায় বলল, অমলদা, টর্চটা জ্বালাও না। দেশলাই কাঠি ততক্ষণে নিভে গেছে। চাঁদের আলো পৌঁছচ্ছে, কিন্তু নিজের স্নিগ্ধ আলোতে চাঁদ যেন এই জঙ্গলের বীভৎসতা আড়াল করার চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই যুবকদের ভুলিয়ে জঙ্গলের ভিতরে ঢোকানোই যেন তার উদ্দেশ্য। অমল তার ঠোঁটে সদ্য জ্বালানো বিড়িটায় টান দিল। আগুনের বলয় তেজিয়ান হলো ঠোঁটের কাছে। তারপর চামড়ার ব্যাগে হাত ঢুকিয়ে বের করে আনলো একটা টর্চ। সামনে তাক করে জ্বালাবার চেষ্টা করলো, কিন্তু টর্চ জ্বলে উঠল না। বার কয়েক টর্চের সামনে পেছনে থাপ্পড় মারল অমল, চলছে না কেন? তাতেও কাজ হলো না। আর তখনই প্রথমবার শোনা গেল শব্দটা। তিনজন আগেই স্থির হয়ে দাঁড়িয়েছিল, শুধু অমল টর্চটাকে জ্বালাবার বৃথা চেষ্টা করছিল। সেও এবার কান খাড়া করে স্থির হয়ে গেল। এটা কিসের শব্দ অমলদা? মিনিট 5 কেটে গেল এভাবেই। আর কোনো শব্দ নেই। সবাই নিজের অস্তিত্বটাকেও যথাসম্ভব চেপে জঙ্গলের ঘাসে শুয়ে পড়েছিল। 5 মিনিট কেটে গেল। অমলই প্রথম উঠে দাঁড়ালো। টর্চের বোতামটায় এবার চাপ দিতেই সেটা জ্বলে উঠল। এবার ধীরে ধীরে বাকিরাও উঠে দাঁড়ালো। ঘন জঙ্গল ছাড়া এখানে আর কিছুই নেই। গ্রাম থেকে জঙ্গলের প্রথম কিলোমিটারের গণ্ডি শেষ হয়ে গেছে। চাঁদের আলো আর এখানে পৌঁছতে পারবে না। দেখে মনে হয় জঙ্গলের দেবতা চাঁদকে ভিতরে প্রবেশের অনুমতিটুকু অবধি দেননি। পিছনে ফিরে তাকালো অমল। একটা অংশের পর আর চাঁদের আলো এগোতে পারেনি। দলের একজন শুকনো গলায় জিজ্ঞেস করল,
অমলদা, আজ বরং আমরা ফিরে যাই। শুধু তুই কেন, বাকিরা চাইলেও ফিরে যেতে পারিস, কিন্তু আমি আজ ফিরবো না। চারদিকে আমাদের বয়সী ছেলেরা কিভাবে রাইফেল বেয়োনেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়ছে, আর আমি কিনা এই অন্ধকার জঙ্গলকে ভয় পেয়ে পালিয়ে যাব। অমলদা, ওখানে বিপদটা কি হবে আমরা জানি। গুলি খাবো, মরে যাব, কিন্তু এখানে সামনে কি আছে তার কোনো ঠিক নেই। টর্চের আলো একবার জ্বলছে, একবার জ্বলছে না, হঠাৎ নিভে গিয়ে আর আদৌ জ্বলবে কিনা তার কোনো ঠিক নেই। আমরা বরং দিনের বেলা চুপি চুপি ঢুকে পড়বো এই জঙ্গলে। কি আবল তাবল বলছিস? সামনে কি আছে তার ঠিক নেই, এটার মানে কি? সামনে কি দৈত্যদানব আছে নাকি? আর তাছাড়া দিনের বেলায়... কথাটা শেষ করতে পারল না অমল। সেই পুরনো শব্দটা আবার হলো, সজোরে হলো। কোনো গর্জন নয়, সূক্ষাতি সূক্ষ্ম অথচ তীব্র হুঙ্কার। এই আবার কোন প্রাণী? কোন প্রাণী এভাবে ডাকে? না না অমলদা, তুমি থাকতে হলে থাকো, এগোতে হলে এগো। আমরাও বাংলাদেশকে সাহায্য করতে চাই, বেঁচে থাকলে সাহায্যটা করতেও পারবো, কিন্তু এভাবে বেঘরে মারা যাবার কোনো অর্থই নেই। তুমি থাকলে থাকো, আমি চলে যাচ্ছি। অমল, অমল, তুই যাস না, ফিরে চল আমাদের সঙ্গে। কাল দুপুরের দিকে আবার আসবো আমরা। জেদ করিস না শুধু শুধু। ফিরে যা তোরা, ফিরে যা কাপুরুষের মতো, আমি একাই এগোচ্ছি। টর্চ হাতে অমল এগিয়ে গেল জঙ্গলের দিকে। বাকিরা দেখল একটা টর্চের আলো ধীরে ধীরে গহীন অরণ্যে মিলিয়ে যাচ্ছে। বাকি তিনজন ফেরার পথ ধরল। বাকি পথটুকু সেই পাশবিক হুঙ্কারটা বার কয়েক তারা শুনতে পেল। পা চালিয়ে যত দ্রুত সম্ভব জঙ্গলের পথ শেষ করল তারা। জঙ্গল থেকে প্রায় যখন গ্রামে পৌঁছে গেছে, ঠিক তখন শেষবারের মতো সেই হুঙ্কার শুনতে পেল তারা। আর সেই সঙ্গে আরো একটা চিৎকার কানে এলো তাদের। জঙ্গলের ভিতর থেকে আর কোনো শব্দ ভেসে এলো না। পরদিন বেলা 12টায় আগের রাতের তিনজন দেখা করল। ত্রিপুরাতেও চারিদিক থমথমে। বাংলাদেশের আঁচ প্রায় সরাসরি লেগেছে এই রাজ্যে। একটা শুনশান মাঠের এক কোণায় তিনজন গাছের ছায়ার নিচে বসে আছে। রাজেশ, আমাদের মনে হয় একবার ফিরে গিয়ে দেখা উচিত। সুখেন যাবি? অমলদার খবর নিতে যাওয়া দরকার। অভিজ্ঞতাও যখন বলছে চলো সবাই মিলে যাই। সে যাওয়ারই যদি হতো, তোরা তাহলে সেটা সকালে ভাবলি না কেন? তাহলে আর ফিরে আসতাম না আমরা। ওখানে যেতে ঘন্টা দুয়েক মতো সময় লাগবে। বাসগুলো ওই জঙ্গলের দিকে এমনিতেও খুব একটা যায় না, কম যায়। তার উপরে এই যুদ্ধের সময়। সকালে আমাদের কারোর মাথা কাজ করছিল না সম্ভবত। আচ্ছা, ওই হুঙ্কারটা কোনো প্রাণীর, সেটা ভেবেছিস তোরা? প্রাণী নাকি কে জানে। অমলদার ওই বুক ফাটানো চিৎকারটা আমি শেষ রাতে ঘুমের মধ্যেও যেন যেন শুনতে পাচ্ছিলাম। আমি ভাবতেই শিউরে উঠছি। অমলটা যদি সত্যি সেই প্রাণীর সামনে পড়ে থাকে, না 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 না, আর ভাবা যাচ্ছে না, আর ভাবতে পারছি না। না, চলো যাই একবার। ওই রকম ভয়ানক জঙ্গল দিয়ে আসা যাওয়া করার প্রয়োজন নেই মুক্তিযোদ্ধাদের, কিন্তু অমলকে খুঁজতে যেতেই হবে। কিভাবে যে অমলটা এই জঙ্গলের হদিশ পেল কে জানে রে বাবা। ওই গ্রামে বাপের জন্মে কখনো যায়নি। গ্রামটাও তো বড্ড অদ্ভুত। আধ ঘন্টার মধ্যে প্রত্যন্ত অঞ্চলগামী একটা বাসে উঠে পড়ল তিনজনে। পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3টে বেজে গেল। গ্রামটা মূলত একটা পাহাড়ি টিলার উপরে অবস্থিত। এখানকার লোকজন মূলত উপজাতি গোষ্ঠীর। গ্রামে ঢোকার মুখে তারা দেখল জনা কয়েক যুবক চাষবাসের জন্য টিলার উপরের দিকে হেঁটে যাচ্ছে। বার কয়েক রাজেশদের দিকে ফিরে তাকালো তারা। রাজেশরাও তাদের দিকে তাকালো। তারপর গ্রামের ভিতরে প্রবেশ করল। এই এলাকা এমনিতেই থমথমে থাকে, কিন্তু আজ যেন একটু বেশি থমথমে হয়ে আছে। খুব বড় এলাকা জুড়ে নয় এই গ্রাম, কিন্তু মোটের উপর
আশেপাশে যে আর কোনো গ্রামাঞ্চল নেই সেইটা রাজেশ এবং সুখেনরা বাসে করে আসার পথেই বুঝে গেছে। অমল থাকলে ভালো হতো, এই অঞ্চলটা ও আরো ভালো করে চিনত। ওরা গ্রামের ভিতরে এগিয়ে গেল। কিছু দূর হাঁটার পর একটা জটলা দেখা গেল। তিনজনে এগিয়ে গেল সেই জটলার দিকে। জটলার কাছাকাছি গিয়ে যে দৃশ্য দেখলো তাতে তারা চমকে উঠল। যেই জায়গাটায় জটলা করা হয়েছে সেটা মূলত এই গ্রামের শ্মশান। মৃতদেহ দাহ করার জন্যই যে এই জায়গাটা ব্যবহার করা হয় তাতে কোনো সন্দেহ নেই। সেখানে দাউ দাউ করে জ্বলছে দুটো চিতা। এই অঞ্চলের উপজাতিদের অনেকেই হিন্দু মতে শেষকৃত্য সম্পন্ন করে, তাই চিতা দেখাটা বিশেষ কোনো ঘটনা নয়। কিন্তু যারা চিতার কাছাকাছি রয়েছে, অর্থাৎ যারা ডোম, তাদের পোশাক একদমই আলাদা। কালো রঙের প্লাস্টিকের পোশাক পরে আছে দুজন ডোম, মুখ চোখ অব্দি রুমাল দিয়ে ঢাকা। শুধু তাদেরই নয়, উপস্থিত সকলেরই মুখ ঢাকা রুমাল বা গামছা দিয়ে। কোনো কোনো চাষি খালি গায়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মুখ নাক চোখে রুমাল দেওয়া। এই দৃশ্য স্বভাবতই খুব অদ্ভুত। একজন মহিলা অদূরে গাছের নিচে বসে কান্নাকাটি করছে, তাকে অন্যেরা সান্ত্বনা দিচ্ছে। সম্ভবত ওরই প্রিয়জন কেউ মারা গেছে। ঠিক এই সময় রাজেশ কাঁধে একটা হাতের স্পর্শ অনুভব করল। এমনিতেই হতবাক হয়ে গেছিল ওরা। এই স্পর্শে সে চমকে পিছনে ফিরল। একজন গ্রামবাসী দাঁড়িয়ে আছে। তিনটে গামছা ওদের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নেন, নাক মুখ ঢেকে নেন। সবাই গামছা দিয়ে নাক মুখ ঢেকে নিল ভালো করে। সবাই মুখ ঢেকে অন্ত্যেষ্টি দেখছে কেন? গ্রামবাসী এবার হাতের ইশারায় তাদের ডাকল। তারা তার পিছু পিছু রওনা দিল। কিছু দূরে একটা গাছতলায় গিয়ে মুখ থেকে গামছা সরালো সেই গ্রামবাসী। এবার রাজেশ তাকে চিনতে পারল। এই লোকটাই তো গতকাল তাদের সাহায্য করেছিল। না করেছিলাম বাবু, না করেছিলাম। জঙ্গলে যেতে বারণ করেছিলাম আপনাদের। এই যে দেখছেন দুটা লাশ, এর জন্য দায়ী আপনারা। আমি মুখে কুলু পেটে আছি, তাই কেউ কিছু জানবে না। তবে আপনাদের কাছে অনুরোধ, এই গ্রামের দিকে আর আসবেন না, আর আসবেন না। কিন্তু আমরা তো ফিরে এসেছিলাম। তাইতে কি? আপনার বন্ধু তো আর ফেরে নাই। হ্যাঁ, অমলদার জন্যই তো আজ আবার আমরা এলাম। ওকে নিয়েই ফিরবো। আপনি কি বলতে পারেন আমাদের বন্ধু কোথায়? লোকটা এবার খুব ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো। কোথায় সে? এবার লোকটা আঙুল দিয়ে দেখালো। তিনজনেই তার আঙুলের দিকে অনুসরণ করে আঁতকে উঠল। চিতার দিকে আঙুল দেখাচ্ছে সে। কি আবল তাবল বলছেন? আমাদের বন্ধুকে চিতায় জ্বলছে নাকি? আপনাদের বন্ধুই চিতায় জ্বলছে। ওই দেন। রাজেশ অভিক সুখেনের অবস্থা আর তখন কহতব্য নয়। শোক নাকি রাগ, কিসের বহিঃপ্রকাশ হবে বোঝা যাচ্ছে না। বারণ করেছিলাম, বারবার বারণ করেছিলাম। যদি কিছু হয়েও থাকে, লাশটা আমাদের হাতে তুলে দিলেন না কেন আপনারা? কারণ জঙ্গলে বিষ আছে, সেই বিষ ছড়াইলে কেউ বাঁচব না আমরা। তাই তো লাশ পোড়াতে গিয়েও ওরা ওই প্লাস্টিকের পোশাক পরে নিয়েছে। আমরা এই নাক মুখ ঢেকে দূর থেকে দেখছি। ফিরে যান আপনারা, ফিরে যান। আর কখনো ফিরবেন না আমাদের গ্রামে। আচ্ছা, দুটো চিতার অন্যটা কার? আর গাছতলায় সেই মহিলাই বা কি? এই প্রশ্নের উত্তর আপনারা পাবেন না। এই মুহূর্তে চলে যান, নইলে আমি সবাইকে ডেকি আপনাদের পরিচয় আর কালকে রাতের ঘটনা জানাতে বাধ্য হব। যান, বেরিয়ে যান। কথাটা শেষ করেই গটগট করে বেরিয়ে গেল লোকটা। শ্মশানের ভিড়ে মিশে গিয়ে গামছা দিয়ে মুখ ঢেকে ফেলল। তাকে আর খুঁজে পাওয়া গেল না।
রাজেশ অভিকদের চোখে জল। অমলকে শেষ দেখাও আর দেখতে পেল না তারা। শুধু এক রাশ দুঃখ ও শোক আর এক অজানা রহস্য নিয়ে শহরের দিকে ফিরে এলো ওরা। আর কখনো ওরা সেই গ্রামের পথে পা বাড়ায়নি। ওরা যখন শহরে ফেরার বাসে উঠছে, তখন তাদের পিছনে এক ঝাঁক প্রশ্নের উত্তর নিয়ে দুটো চিতা দাউ দাউ করে জ্বলছে। দিল্লি এয়ারপোর্টে বসে রামানুজ চারিদিকে তাকাচ্ছে। সিকিউরিটিতে ঢোকাই স্তক কেমন ঝিমুনি আসছিল তার। এক কাপ গরম কফি খাওয়ার পরে সেটা অনেকটাই কেটেছে। ভোরবেলায় ফ্লাইট থাকলে এই ঝিমুনিটা আসে তার। এখন এক কোণে একটা বিন ব্যাগে বসে আশেপাশের ব্যস্ততার দিকে তাকিয়ে আছে। এই দৃষ্টি শূন্য নয়, শুধু চারিদিকের লোকজন কি করছে, কিভাবে করছে, এই সব অভিজ্ঞ চোখের ক্যামেরায় বন্দি করে নিচ্ছে সে। কখন কি কাজে লেগে যায় কে জানে। এবারের যাত্রাটা ক্যান্সেল করে দেবে ভেবেছিল, কিন্তু ভবি ভোলার নয়। কেন্দ্রীয় মন্ত্রকের বিশেষ সুপারিশ এলো যে রামানুজকেই যেতে হবে। সরেজমিনে পরীক্ষা নিরীক্ষা করে উপযুক্ত মনে হলে তবেই অনুমতি দেওয়া হবে। প্রজেক্টটা কলকাতায় হলে তবুও ঠিক ছিল, ঘরের ছেলের ঘরে ফেরা হয়ে যেত। কিন্তু ত্রিপুরায় প্রজেক্ট শুনে রামানুজ প্রথমেই আপত্তি জানিয়েছিল। সে সরাসরি তার ঊর্ধ্বতনকে বলেছিল, স্যার, আপনি অন্য কাউকে পাঠিয়ে দিন। আমি ত্রিপুরায় কখনো যাইনি, আর যাওয়ার ইচ্ছেটাও নেই। দিল্লিতে সবে সেটেল করলাম, সামনে বিয়ে, আর এখন আপনি আমাকে আবার অন্য কোথাও পাঠাবার কথা ভাবছেন। ঊর্ধ্বতন রাজীব ত্রিবেদী হেসেছিলেন, বলেছিলেন, তো বিয়েটা আরো আগে করলেন না কেন? আর কলকাতার ছেলে একবার নর্থ ইস্টে যাবে না, তা হয় নাকি? কিন্তু আমি কেন স্যার, আরও তো অনেকে আছে। দেখো, সবাই সব কিছুর যোগ্য হয় না। তোমার মতো কজন ফরেস্ট অফিসার আছে যে এত কম সময়ে জঙ্গল ডিঙিয়ে এসি লাগানো 10 তলা কেন্দ্রীয় মন্ত্রকের অফিসে পা দুলিয়ে স্যালারি নিচ্ছে? তুমি পেরেছো কারণ তুমি যোগ্য। সারা জীবন জঙ্গলে পড়ে থাকতে হয়নি তোমায়। কিন্তু জঙ্গলের চাকরি তো মাঝে সাঝে জঙ্গল আমাদের টানবেই। আমি 50 বছর বয়সেও একটা প্রজেক্ট কমপ্লিট করে এসেছি। তোমার তো সবে 35। যাও যাও যাও, ত্রিপুরায় 70% লোক বাংলায় কথা বলে। তোমার ভালো লাগবে রাজ্যটা। তাছাড়া যে জঙ্গলটা নিয়ে এত কথা, সেটাতে আমি তোমাকে ছাড়া আর কাউকে দায়িত্ব দিতে ভরসা পাচ্ছি না। জঙ্গল নিয়ে এত কথা মানে কিসের জঙ্গল স্যার? খুব রহস্য ঘন এই জঙ্গল। ওখানে একটা ট্রাইব থাকে, জঙ্গলের ভিতরে নয়, জঙ্গলের বাইরের একটা গ্রামে। ভারী অদ্ভুত গ্রাম। একবিংশ শতাব্দীতে এসেও মূল শহর থেকে প্রায় বিচ্ছিন্ন থাকতেই ওরা ভালোবাসে। জঙ্গলেও কাউকে ঢুকতে দেয় না। বিভিন্ন কিংবদন্তি ছড়িয়ে আছে সেই জঙ্গলে। দেখো, ত্রিপুরা হচ্ছে রাবার চাষ প্রধান একটা জায়গা বা একটা রাজ্য। এখন এত বড় অঞ্চল নিয়ে বিস্তৃত একটা জঙ্গল যদি রাজ্য সরকার রাবার চাষের জন্য পেয়ে যায়, সেক্ষেত্রে ওদিকটায় আরো উন্নতি হবে, চাকরির সংস্থান হবে আর কি। কিন্তু এই পারমিশন শুধু রাজ্য সরকার দিলেই তো হবে না, কেন্দ্রীয় মন্ত্রকের তো একটা ইনপুট থাকতে হবে। সেই ইনপুটটা তুমি আমাদের সরবরাহ করবে। সেই হিসেবে বাজেট করা হবে, লাইসেন্সিং হবে। কিন্তু তারও আগে দেখতে হবে সেই জঙ্গলে হাতি ঘোড়া আছেটা কি। যে কাউকে সেখানে ঢুকতে দিচ্ছে না কেন ওরা, এটা জানতে হবে। স্থানীয় অফিসারেরা সাহসও দেখাচ্ছে না, আর যারা ভেতরে গেছে তাদের কোনোদিন খুঁজে অবধি পাওয়া যায়নি। দেখো রামানুজ, আমি তোমাকে ভয় দেখাচ্ছি না। আমি তোমার কাজের পদ্ধতি জানি, তাই আমি আত্মবিশ্বাসের সঙ্গে তোমাকেই এই কাজে নিয়োগ করতে চাই।
ওকে স্যার, আমি রাজি। এমনিতে ডিসেম্বরে ওদিকটায় খুব ঠান্ডা পড়ে শুনেছি। যাই, কিছু নতুন সোয়েটার কিনে আনি। আজ আসি। সেলিউট করে রামানুজ বেরিয়ে গেল। ত্রিবেদী সাহেব হাসলেন। ওষুধ ধরেছে ভালোই। এখন ত্রিপুরায় যাবার ফ্লাইটের অপেক্ষা করছে রামানুজ। দিল্লি থেকে কলকাতা, সেখান থেকে ৮ ঘন্টা পর আবার উড়ান, সরাসরি আগরতলা বিমানবন্দরে নামবে সে। ফ্লাইটের ঘোষণা হতেই ফ্লাইটের দিকে পা বাড়ায় রামানুজ। সে এখনো জানে না যে কতটা রোমাঞ্চকর হতে চলেছে তার এই যাত্রা। বেলা 2টোর মধ্যে দুই বিমানবন্দরের সমস্ত কাজ সেরে কেন্দ্রীয় মন্ত্রকের পাঠানো গাড়িতে উঠে পড়ল রামানুজ। সরকারের তরফে মিস্টার দাসকে নিযুক্ত করা হয়েছিল রামানুজের সমস্ত যত্ন আত্মীর জন্য। মিস্টার দাসই বিমানবন্দরে তাকে নিতে এসেছিলেন। দাসের হাতে সুন্দর ফুলের তোড়া। ফোন নম্বর আগেই দিয়ে দেওয়া হয়েছিল, তাই বিমানবন্দর থেকে বেরোতেই ওরা একে অপরকে চিনতে পারল। দাসবাবু কান থেকে মোবাইল রেখে সসম্মানে এগিয়ে এলেন। আসুন স্যার, আসুন। রামানুজ হাসি মুখে ফুলের তোড়াটা হাতে নিয়ে চশমা নামালো, চারিদিকে তাকিয়ে বলল, বাহ, এয়ারপোর্টটা দারুণ। বছরখানেক হলো এটা তৈরি হয়েছে। নর্থ ইস্টের বেস্ট এয়ারপোর্ট স্যার। গাড়িতে উঠে বসলো দুজন। তা কোথায় যাব এখন? স্যার বাংলোতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই উপজাতি গ্রামটার কাছেই? হ্যাঁ স্যার, গ্রাম থেকে মিনিট 2-এর রাস্তা। বেশ, তা এখান থেকে যেতে কতক্ষণ লাগবে? ঘন্টাখানেক তো লাগবেই, 1.5 ঘন্টাও লাগতে পারে। আপনি কি আমার সঙ্গেই থাকবেন? স্যার আমি আপনাদের সঙ্গেই আছি। বাংলোর একটা ঘরেই থাকার ব্যবস্থা করা হয়েছে আমার। তবে মাঝে মাঝে কোনো গুরুত্বপূর্ণ কাজ এলে আমি শহরে যাব। তাছাড়া আপনার সর্বক্ষণের সঙ্গে আমি। আচ্ছা, একটা কথা খুব জানতে ইচ্ছা হচ্ছে, এখানে কি সবাই আপনার মতো বাংলাতেই কথা বলে? হ্যাঁ স্যার, তবে আপনার বাংলা আর আমাদের কথ্য ভাষা বাংলার মধ্যে অনেকটা তফাৎ আছে। স্থানীয়রা আমরা এই বাংলাটাকে বলি খাস বাংলা। ঢাকার বাংলার সাথে কিছুটা মিল রয়েছে এই ভাষার, তবে মূল পার্থক্য যেটা সেটা হলো অ্যাকসেন্টে। আমরা যখন কলকাতার বাংলা বলি একটা টান থেকে যায়। হ্যাঁ, যাদের অ্যাকসেন্ট খুব ভালো তাদের ক্ষেত্রে বোঝা যায় না ঠিকই, তবে এই যেমন আমার মতো যাদের অ্যাকসেন্ট এখানকার, তাদের শুদ্ধ বাংলায় খাস বাংলা টানটা আপনি ঠিক ধরে ফেলবেন। তা বটে, একটু কীরকমভাবে যেন বলছেন আপনি। তবু এটা ভেবেই আমার ভালো লাগছে যে অন্তত বাংলায় কথা বলেন। আমাকে অন্তত হিন্দিতে কথা বলতে হবে না। হিন্দি তো এখন সব জায়গায় কারণে অকারণে বাঙালিরা বলতেই শুরু করেছে। এবার কলকাতায় গিয়েও তাই দেখলাম। আর আমাদের ত্রিপুরাতেও এখন এই সমস্ত উপদ্রব শুরু হয়েছে। উপদ্রব যেমন? আসলে বাঙালি তো, বাঙালিদের সঙ্গে বাংলায় কথা বলতেই ভালো লাগে। কোনো ভাষাই উপদ্রব নয়, তবে তবে মাতৃভাষার প্রতি সহজাত টানটা তো থাকবেই। তা তো ঠিকই স্যার। শুনেছি গ্রামটা নাকি অদ্ভুত। তা আপনার কি মত দাসবাবু? এই প্রথম রামানুজ লক্ষ্য করল হাসি খুশি দাসবাবুর মুখের রদ বদল। একটা কালো ছায়া নেমে এলো মুখের মধ্যে। বললেন, গ্রামের মানুষজন সবই অদ্ভুত। মেরে কেটে 1000 লোকের বাস এই গ্রামে। মূল শহরের সঙ্গে তফাৎ মাত্র 1.5 ঘন্টা, অথচ আজকের দিনেও কেউ মূল শহরে এসে চাকরি বাকরি করে না। এই জুম চাষই মূল জীবিকা। উপজাতি সম্প্রদায়ভুক্ত ওরা। এই রাজ্যের বহু মানুষই উপজাতি। যদিও এটা আলাদা কোনো ব্যাপার নয়, তবুও ওই গ্রামের উপজাতিরা সাধারণ স্বাভাবিক মানুষ থেকে সম্পূর্ণ ভিন্ন। ওদের রুচি, সংস্কার সমস্তটাই অতীব তীব্র। এই ট্রাইবটা শুধু এই গ্রামেই রয়েছে, এর বাইরে আর কোথাও নেই। এত কুসংস্কারাচ্ছন্ন আর ভীতু গ্রামবাসী আমি জীবনেও দেখিনি। ভীতু? হ্যাঁ, ভীতু। জঙ্গলকে ওরা ভয় পায় না, ওরা ভয় পায় ওদের দেবতাকে। কে ওদের দেবতা? জানা নেই। ওদের দেবতার কোনো মূর্তিও দেখা যায় না। কি?
কি বলছেন কি? কি দেবতা তবে বুঝবো কেমন করে? কত যে গোপন কুসংস্কার বয়ে চলেছে এই আদিবাসীরা, সত্যি। দাসবাবু বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ ব্রেক কষে গাড়িটা থেমে গেল। ড্রাইভারকে দাসবাবু জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কি হলো? ওই লোকজন রাস্তায় দাঁড়ায় আছে। রামানুজ সঙ্গে সঙ্গে কথা থামিয়ে বাইরের দিকে তাকালো। কথার মাঝে দাসবাবু লক্ষ্যই করেনি যে সেই গ্রামের কাছে এসে পড়েছে তারা। দাসবাবু একবার বাইরের দিকে তাকিয়ে বললেন, আমরা প্রায় এসে গেছি স্যার। ওরা ওই অদ্ভুত গ্রামেরই বাসিন্দা। কেন্দ্রীয় সরকারের অফিসার ওদের জঙ্গলের ভাগ্য নির্ধারণ করতে আসছে, সেটা ওরা জানে। তাই হয়তো। রামানুজ এসব ঘটনা আগেও দেখেছে, তার কাছে এসব নতুন কিছু নয়। সে গাড়ির লক খুলে ফেলল। তা দেখে দাসবাবু ব্যস্ত হয়ে উঠলেন। আরে স্যার, করছেন কি? ওরা ক্ষেপে আছে, আপনি গাড়ি থেকে বেরোবেন না। রামানুজ খুব শান্তভাবে তাকে হাত দেখিয়ে নিজে গাড়ির দরজাটা খুলে ফেলল। বাইরে বেরিয়ে এলো সে। শার্ট আর জিন্স পরা সরকারি ফরেস্ট অফিসারকে প্রথমবার দেখল এই গ্রামের অধিবাসীরা। তার জন্যেই এতক্ষণ ধরে অপেক্ষা করছিল তারা। তারা শুনেছে এই অফিসারের কলমের উপরই নাকি নির্ভর করছে তাদের জঙ্গলের ভবিষ্যৎ। এত সহজে যে তারাও তাদের আরাধ্য অরণ্যদেবকে দিয়ে দেবে না, তা বোঝাতেই এই রাস্তা ঘেরাও। রামানুজ গাড়ি থেকে বেরিয়ে কয়েক পা এগিয়ে গেল সামনে। বাধ্য হয়ে দাসবাবু আর ড্রাইভার অজিত গাড়ির বাইরে এসে দাঁড়ালো। রামানুজ এগিয়ে যেতে একজন গ্রামবাসী এগিয়ে এলো। মাথায় উপজাতি টুপি, তাতে ময়ূরের পালক গোঁজা রয়েছে। দেহ নিরাভরণ, কোটিদেশে সাদা ধুতি, গলায় বিভিন্ন রঙিন পুঁতির মালা। আসেন আসেন, ওয়েলকাম। রামানুজের চোখ ছোট হলো এই অভ্যর্থনায়, কিন্তু প্রথা মাফিক সে হাত জোর করে নমস্কার করল। লোকটাই সম্ভবত এই গ্রামের মোড়ল। মুখে চোখে উপজাতিদের সহজাত সৌন্দর্যের বদলে তার বলিরেখায় বীভৎসতাই প্রকট। নমস্কার, আপনারা কি আমার জন্য অপেক্ষা করছিলেন? হ্যাঁ স্যার, আপনার জন্যই আমরা জমায়েত হয়েছি। আমরা দেখতে চাইছিলাম আমাদের জঙ্গলের দেবতা আর আমাদের ভবিষ্যৎ কার হাতে থাকছে। না না, দেখুন, অকারণেই কিন্তু ব্যস্ত হচ্ছেন আপনারা। আমি সময় মতো নিজের দর্শন দেব। রাস্তায় অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজনে ঘরে ঢুকে কথা বলে আসব। এখন রাস্তাটা ছাড়ুন। আমাদের তো সরিয়ে দিবেন, দেবতাকে তো সরাতে পারবেন না। জঙ্গল নিয়ে বেশি উৎসাহ দেখালে দেবতার ভোগে পরিণত হতে হয়। দাসবাবু, চাবিটা দিন তো, আর আপনারা পিছনে বসুন, আমি এগোই। দাসবাবু আমতা আমতা করছিলেন। রামানুজ এবার একটা ধমক দিল। কই, চাবিটা দিন। অজিতকে ইশারা করতে সে চাবিটা এগিয়ে দেয়। রামানুজ গাড়িতে উঠে বসে। দাসবাবু আর অজিত পিছনে উঠে পড়ে। রামানুজ গাড়ি স্টার্ট করে। শান্ত পাহাড়ি রাস্তায় ইঞ্জিনের বিকট শব্দ হয়। তারপর গাড়িটাকে ব্যাক গিয়ারে নিয়ে একটু পিছনে যায় সে। গ্রামের মোড়ল স্থানীয় লোকটা ভুরু কুঁচকে সমস্তটা দেখছিল। বাকি গ্রামবাসীদের মধ্যেও ক্ষোভ জমা হচ্ছিল। ওরা প্রায় নিজেরাই রাস্তা আগলে দাঁড়িয়ে আছে। একটা খেলনা গাড়ি পর্যন্ত গলার রাস্তা নেই। রামানুজ ইঞ্জিন চালু রেখেই গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে উচ্চ কণ্ঠে চিৎকার করে, এই যে অ্যাম্বুলেন্স আর পুলিশ ফোর্সকে খবর দিয়ে দিচ্ছি, যারা আমার গাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকবেন, যদি কেউ চাপা পড়েন তাহলে চিন্তার কিছুই নেই, বিনামূল্যে চিকিৎসা পেতে কোনো অসুবিধা হবে না। কথাটা শেষ করে আর দেরি করল না সে। গাড়িটা সোজা চালিয়ে দিল। গ্রামবাসীদের চোখ বড় বড় হয়ে গেল। মোড়ল একজন ফরেস্ট অফিসারের এই হেন আচরণ আশা করেনি। গাড়ি এগিয়ে আসছে দ্রুত গতিতে। রাগে ক্ষোভে মোড়ল চোখ বন্ধ করে তড়িৎ গতিতে চোখ খুলল। নির্দেশ দিল, এই রাস্তা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। গ্রামবাসীদের কেউ কেউ রুখে দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল,
কিন্তু মোড়লের কথার উপর আর কথা চলে না। জায়গা ছেড়ে দিল ওরা। রামানুজের গাড়ি দ্রুত বেগে তাদের পেরিয়ে চলে গেল বাংলোর দিকে। মোড়ল রাস্তার উপর থুতু ফেলে নিজের ক্ষোভ মেটালেন। এদিকে দাসবাবুর কপালে বিন্দু বিন্দু ঘাম। রামানুজ কাঁচের মধ্যে এটা দেখে হেসে জিজ্ঞেস করল, কি দাসবাবু, এতেই ঘেমে নিয়ে গেলেন? এসেই যা খেল দেখালেন না, এবার আমার বিশ্বাস হয়ে গেছে এই গ্রামবাসীদের খেল এবারেই খতম। তবে অতি আত্মবিশ্বাসী হবেন না, ওরা ঠিক আমাকে ছোবল মারবে। যাই হোক, এখন বলুন আর কতটা? এই তো এসেই গেছি। দাসবাবুর দেখানো একটা ডান হাতের মোড়ে মিনিট খানেক এগিয়ে গাড়ি থামল। ছিমছাম সরকারি বাংলো। গাড়ি ভিতরে ঢুকতেই দুজন লোক এগিয়ে এলো। একজন বাঙালি পুরুষ, 50-এর উপরে বয়স। দাসবাবু বললেন, ইনি হচ্ছেন রাধা মাধব, দারুণ রান্না করেন। রামানুজের চোখ ছিল অন্য লোকটার উপর। লোক না বলে যুবক বলাই ভালো। এ হচ্ছে কাঞ্চন, এই গ্রামের প্রথম অধিবাসী, যে গ্রামের জুম চাষের বাইরে কিছু করার কথা ভেবেছে। এই বাংলোর কেয়ারটেকার সে। রামানুজ কাঞ্চনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর দাসবাবুর দিকে তাকালো। দাসবাবু কিছুটা আন্দাজ করতে পারলেন বিষয়টা। এই স্যারের লাগেজগুলো স্যারের রুমে দিয়ে আয়। কাঞ্চনকে নির্দেশ দিয়ে রামানুজের কাছে এলেন তিনি। বললেন, গ্রামবাসীদের মধ্যে থাকলেও ও ওদের মতো নয়, এখানকার খবরও পাচার করবে না, ওখানে বিশ্বস্ত ছেলে। রামানুজ তখনকার মতো সম্মতি দিল মাথা নেড়ে। তারপর একটা সিগারেট জ্বালিয়ে বাংলোর চারদিকে ঘুরে দেখতে লাগলো। পিছনে দাসবাবু সমস্ত কাজকর্ম সমাধা করতে লাগলেন। রামানুজ দেখল বাংলোটা আসলে একটা উঁচু ঢিবি কেটে তৈরি করা হয়েছে। মূল রাস্তা থেকে তাই অনেকটা উঁচুতেই রয়েছে এই বাংলো। যেখানে গ্রামবাসীরা পথ আগলে দাঁড়িয়েছিল, সেই জায়গাটাও এই উঁচু বাংলো থেকে কিছুটা দেখা যায়। গাছপালার ফাঁকে অবস্থানটা বোঝা যায়। রামানুজ লক্ষ্য করল কিছু গ্রামবাসী তার বাংলোর আশেপাশে ধীর পায়ে এসে তার দিকে লক্ষ্য রাখছে। দাসবাবু, দাসবাবু! দাসবাবু উপর থেকে নেমে এলেন। বলুন স্যার। বলছি আমার যন্ত্রটা একটু দিন তো। দাসবাবু অদ্ভুতভাবে তাকালেন তার দিকে। কি হলো, দিন। দাসবাবু দৌড়ে বাংলোর উপর তলায় উঠে গেলেন। তারপর নিয়ে এলেন যন্ত্রটা। রামানুজ সেটা হাতে নিল। রামানুজের সার্ভিস রিভলভার। তারপর আকাশের দিকে উঁচু করে ফায়ার করল। গাছের ডালে যত পাখি ছিল সব ঝাঁকে ঝাঁকে উড়ে গেল। আর দৌড় লাগালো বাংলোয় চোখ রাখা কতিপয় গ্রামবাসী। ও দেখুন, তাকিয়ে দেখুন ওদিকটায়। দাসবাবুকে আঙুল উঁচিয়ে দেখালো রামানুজ। আর সেই গুড়গুড়িয়ে গ্রামবাসীদের দৌড় দেখে তার কি হাসি। দাসবাবু একসময় হেসে দিলেন। স্যার আপনি পারেনও বটে। নিন এখন চলুন, লাঞ্চটা করে নিন। রাধা মাধবের হাতের রান্না খেলে ভুলবেন না কোনোদিনও। আরে চলুন চলুন, এখন চলুন। বাংলোর দিকে মুখ ফেরাতেই কাঞ্চনকে দেখতে পেল তারা। অদ্ভুত চোখে তাদের দেখছে সে। মূলত কাঞ্চনের দৃষ্টি নিবদ্ধ রয়েছে রামানুজের রিভলভারের দিকে। দাসবাবু অস্বস্তি কাটাতে বললেন, আরে দাঁড়িয়ে আছিস কেন? খাবারের ব্যবস্থা কর জলদি, স্যার খাবেন এখন। সেই দিনে আর কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটল না। হঠাৎ ঝুপ করে সন্ধে নেমে গেল। সম্পূর্ণ পাহাড়ি অঞ্চল কুয়াশার চাদরে ঢেকে একসময় হারিয়ে গেল। গ্রামটা এমনিতেই অন্ধকারে ডুবে থাকে। তার উপর অমাবস্যার রাত হলে তো কথাই নেই। চারিদিকে জনপ্রাণী বিশেষ কেউ থাকে না। এই গ্রামে আলাদাভাবে নজরদারি করার কেউ নিযুক্ত নেই।
আর যদি থেকেও থাকে, এই ক্রিয়ার উদ্দেশ্য সম্পর্কে কেউ কিছুই বুঝতে পারবে না। গ্রামবাসীরা একে একে নিজের কুঁড়ে ঘর ছেড়ে বেরিয়ে আসতে লাগলো। রাত তখন 3টে। গ্রামের ঠিক মাঝখানের অংশটায় একটা অগ্নিকুণ্ড জ্বলছে। অগ্নিকুণ্ডের সামনে বসে আছেন এই গ্রামের হেমন্তাই। হেমন্তাই শব্দের অর্থ যিনি পুজো করবেন। শুভ্র সাদা বসনে তিনি যজ্ঞকুণ্ডের আগুনে ঘৃতাহুতি দিচ্ছেন। ঠিক সামনেই রয়েছে এই গ্রামের আরাধ্য দেবতার মন্দির। একে একে গ্রামবাসীরা এসে জড়ো হতে শুরু করলো। একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ওরা এবার সমগ্র পূজা পদ্ধতির প্রয়োগ দেখবেন। হেমন্তাই তার সামনে পোঁতা বিভিন্ন গাছের ডালের পুজো শুরু করেছেন। দুজন সহকারী রয়েছে হেমন্তাইয়ের পাশে। সে মাঝে মাঝে শিঙার মতো দেখতে একটা বাদ্যযন্ত্রে ফুঁ দিচ্ছে, ফলে তা থেকে জোরালো শব্দ বেরুচ্ছে। অপর সহকারী একরকমই দেখতে আরেকটি যন্ত্রে ফুঁ দিচ্ছে, তা থেকে আগুনের শিখা বেরুচ্ছে। এর মাঝেই হেমন্তাই তার নির্দিষ্ট প্রক্রিয়ায় গাছেদের পূজার্চনা করছে। পূজাপকরণে রয়েছে ঘি, মধু, দুধ, ফল, বনজ ফুল এবং বিভিন্ন প্রকার গাছের ডাল। কিছু সময় পর গ্রামের অন্য প্রান্ত থেকে কিছু মানুষ এসে উপস্থিত হলো। তাদের বেশভূষা সৈনিকদের মতো। ওদের হাতে রয়েছে অস্ত্রশস্ত্র, কারো হাতে কুঠার, কারো হাতে তীরধনুক, কারো হাতে ধারালো অস্ত্রাদি। ওরা সবাই জঙ্গলের দিকে মুখ করে এবং অস্ত্র তাক করে দাঁড়িয়ে রইল। ওদের উদ্দেশ্য যে ঠিক কি, কাদের সঙ্গে যুদ্ধ করতে ওরা উপস্থিত, সেটা বোঝা গেল না। ওরা আসতেই গ্রামবাসীরা কয়েক কদম পিছিয়ে গেল। সকলের নজর তখন হেমন্তাইয়ের ওপর। তিনি উঠে দাঁড়ালেন এবং মন্দিরের ভিতরে প্রবেশ করলেন। তিনি যখন ফিরে এলেন তখন তার হাতে একটা ছোট ঝুড়ি। ঝুড়ির মুখ বন্ধ। সহকারীরা ততক্ষণে তড়িৎ গতিতে শিঙায় ফুঁ দিচ্ছে। অগ্নি এবং শব্দ তেজিয়ান হচ্ছে। যজ্ঞের আগুনের লেলিহান শিখা ততক্ষণে প্রায় 10 ফুট উপরে উঠে গেছে। শীতের রাতেও হেমন্তাই সহ সকলে দরদর করে ঘামছেন। সিপাহীরা অতন্দ্র প্রহরীর মতো সজাগ চোখ রেখেছেন জঙ্গলের দিকে। ঠিক এমনই এক সময় হেমন্তাই ঝুড়ির ঢাকনা খুলে দিলেন এবং অগ্নিকুণ্ডে ঝরঝর করে কিছু একটা পড়ল। পটপট শব্দ হতে লাগলো অগ্নিকুণ্ড থেকে। অগ্নিশিখা আরো বড় আকার নিল। রুক্ষ দৃষ্টি নিয়ে হেমন্তাই তাকিয়ে রইলেন শিঙার দিকে। কয়েক মুহূর্তের মধ্যে একটা তীব্র ঝাঁঝালো গন্ধে চারিদিক ভরে উঠল। সমস্ত গ্রামবাসী নিজের নাক চেপে ধরল। সৈনিকেরা তাদের শিরস্ত্রাণের সঙ্গেই একটি কাপড় বেঁধে এনেছিলেন, সেটা দিয়েই নাক ঢেকে নিলেন। এরপর শুধু অপেক্ষা করতে লাগলেন সবাই। কিসের অপেক্ষা, কেন অপেক্ষা, সেইটা বোঝা গেল না। হেমন্তাই মন্দির কক্ষের বাইরে একটা পাথরের তৈরি উঁচু আসনের উপর বসলেন। তার সহকারীরা আগের মতোই শিঙায় ফুঁ দিতে থাকল। এভাবে কেটে গেল প্রায় 8 ঘন্টা সময়। আগুনের রেখা ধীরে ধীরে নিচে নামছে। গন্ধ প্রায় সহ্য হয়ে এসেছে সবার। তবুও কেউ মুখ থেকে কাপড় সরায়নি। অমাবস্যার নিশুতি রাতকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের উপাচার এক অন্য মাত্রা যোগ করেছে। গ্রামের বাচ্চাদের ঝিমুনি আসছে, কিন্তু তাদেরকে মাতা পিতারা কাছছাড়া করছে না। সবাই অপেক্ষা করছে এক ভয়ঙ্কর মুহূর্তের। এই মুহূর্ত কেটে গেলে আবার অনেক দিনের শান্তি। আগুনের শিখার তেজ কমে আসায় হেমন্তাই তার জায়গা থেকে উঠলেন। কাঠের বড় হাতা দিয়ে ঘি ঢাললেন আগুনে। পোড়া কাঠগুলো আবার ঘিয়ের ছোঁয়া পেয়ে জ্বলে উঠল। সহকারীরা তাতে নতুন জ্বালানি কাঠ দিলে সে আগুন আবার তেজ ফিরে পেল। আর ঠিক তখনই
জঙ্গল কাঁপিয়ে শব্দটা হলো। শব্দটা হতেই গ্রামবাসীরা ভয়ে আরো কয়েক কদম পিছিয়ে গেল। চোখ বড় বড় হয়ে গেল অভিজ্ঞ বর্ষিয়ান গ্রামবাসীদের। তারা জানে আগামী কয়েক মুহূর্ত তাদের জীবনের সবচেয়ে কঠিন সময়। শব্দটা ধীরে ধীরে এগিয়ে আসছে। একদল মানুষ যেন গোঙাচ্ছে, খুব জোরে এই গোঙানি, কিন্তু আর্তনাদ নয়। খিদে পেলে যেরকম ভাবে কোনো জানোয়ার সেই খিদে প্রকাশ করে, লড়াই শেষে যেভাবে যুদ্ধজয়ী খুশিতে চিৎকার করে ওঠে, সেরকম মিশ্র এই গোঙানি। যেন কোনো বোবা জানোয়ার এই প্রথম একসঙ্গে অনেক শিকার দেখতে পেয়েছে। যত মুহূর্ত এগোলো তত এই শব্দ বাড়তে থাকলো। সিপাহীরা ততক্ষণে তীর ধনুক থেকে শুরু করে বর্ষা, তলোয়ার, যার কাছে যে অস্ত্র আছে তা উঁচিয়ে ধরেছে। হেমন্তাই মন্দিরের ভিতরে প্রবেশ করে তাদের দেবতার পায়ের কাছে লুটিয়ে পড়েছেন। সহকারী দ্বয় শিঙা রেখে দুটো তলোয়ার নিয়ে মন্দির দ্বারের কাছে পাহারায় ব্যস্ত। আর যাই হোক, নিরস্ত্র হেমন্তাইকে বাঁচাতেই হবে। তার কিছু হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। গ্রামের পুজো বিধি আর কেউ জানে না। হেমন্তাই এই পুজো শেষে পুজো বিধি কাউকে শিখিয়ে তারপর চিরতরে বিশ্রামে যাবেন। পুরো জীবনে এই পুজো কেউ একবারই করতে পারে, আর পুজো শেষের আগে এই বিধি কাউকে শেখানো যাবে না। যদি তা করা হয় তবে এই পুজোর গুণ নষ্ট হয়ে যাবে, অভীষ্ট কখনোই পূর্ণ হবে না। এদিকে শব্দ বাড়তে বাড়তে চরমে পৌঁছেছে। যে কোনো সময় দেখা যাবে এই তীব্র গোঙানির উৎস। আর বেশি অপেক্ষা করতে হলো না। উপস্থিত হলো শব্দের উৎসরা। একজন দুজন নয়, 12 জন উৎস, 12 জন মানুষ। কিন্তু আদৌ কি ওরা মানুষ? জঙ্গলের এক কোণায় এসে জমা হয়েছে ওই প্রাণীগুলো। দেখতে অবিকল মানুষের মতো, দুটো হাত, দুটো পা, দুটো চোখ, শুধু ভাবখানা পশুর মতো। পরনে এক খণ্ড কাপড় সাদা রঙের, সাদা আলখাল্লাকে একরকম ভাবে পড়েছে ওরা, যেন ডান হাতটা উন্মুক্ত থাকে। চোখ মুখে ওদের জান্তব অভিব্যক্তি। প্রত্যেকে প্রায় পশুর মতো তাকিয়ে আছে সমস্ত গ্রামবাসীর দিকে। সিপাহীরা সবাই ততক্ষণে ওদের সামনে গিয়ে হাজির হয়েছে। দেখে মনে হচ্ছে ওরা মানুষের রক্ত পান করতে ইচ্ছুক। সিপাহীরা সে কাজে বাধা দিতে গেছে দেখে ওরা গোঙানি বাড়িয়ে দিল। লাল বিস্ফারিত চোখ থেকে যেন রক্তের মতো জল গড়াচ্ছে। হাত পাগুলো সাদা সাদা ছোপে ছোপে ভর্তি। ওদের মস্তক সম্পূর্ণ মুন্ডিত। বিভৎস লাগছে ওদের দেখতে। শরীর মুচড়ে ওরা এগিয়ে আসছে সামনের দিকেই। হেমন্তাই মন্দিরের ভিতর থেকে চিৎকার করে উঠলেন, নিধন! সিপাহীরা যেন এই নির্দেশের অপেক্ষায় ছিলেন। আর এক মুহূর্ত দেরি না করে হই হই চিৎকার করে ওরা এগিয়ে গেল ওই মনুষ্যরূপী শয়তানগুলোর দিকে। 12 জনের 4 জন তীরে বিদ্ধ হলো। তীরগুলো লাগলো মাথার ঠিক মাঝখানে। লুটিয়ে পড়ল 4 জন। বাকি 8 জনের গায়ে তীর লাগলো, মাথায় লাগলো না। ওদের কিছুই হলো না সেরকম। শুধু যন্ত্রণায় তীব্রভাবে চিৎকার করে সামনে যে সিপাহীদের পেল তাদের আক্রমণ করলো ওরা। তলোয়ার দিয়ে এক সিপাহী 2 জন জানোয়ারের মাথা কেটে ফেললো বটে, কিন্তু 3য় জনের মাথা কাটার আগেই তার গলায় কামড় বসিয়ে দিল অন্য একটা জানোয়ার। এক সিপাহী বর্ষা কেড়ে নিয়ে তার বুকেই ঢুকিয়ে দিল অন্য এক মনুষ্যবেশী জানোয়ার। তারপর মাটিতে বসে তার ঘাড়ে কামড় বসে। এরই মধ্যে অন্য একজন সিপাহী এসে তার মাথা বরাবর ঢুকিয়ে দিল একটা বর্ষা।
সে বর্ষা শয়তানের মুন্ডিত মস্তক ভেদ করে পৌঁছালো নিচে কোমরে ধরা সিপাহীর চোখে। চিৎকার করে উঠল দুজনে। মানুষ সিপাহীর মৃত্যু ঘটল তৎক্ষণাৎ। জানোয়ারটা কাতরাতে কাতরাতে ধীরে ধীরে স্তব্ধ হয়ে গেল। শেষ পর্যন্ত বেঁচে থাকলো 4 সিপাহী আর 1 শয়তান। অন্য 1 সিপাহী বেঁচে ছিল, কিন্তু ঘাড়ে অসহ্য কামড় নিয়ে মাটিতে পড়ে রইল সে। যে শয়তানটা বেঁচে গেল সে জঙ্গলের সীমা টপকে গ্রামের সীমায় প্রবেশ করল। 4 জন সিপাহী দৌড়ে এসেও তাকে ধরতে পারল না। গ্রামবাসীরা ভয়ে অনেকটা পিছিয়ে গেল। হেমন্তাই চিৎকার করে বললেন, কেউ হুলস্থুল করবেন না, সব মরেছে, এটাও মরবে। শয়তানটা ঠিক মন্দিরের সামনে এসে থামল। হেমন্তাই উঠে দাঁড়ালেন। মন্দিরের পাহারায় থাকা 2 সহকারী তলোয়ার উঁচিয়ে দাঁড়িয়ে আছে। শয়তান এবার স্থির হলো। চারিদিকে তাকালো সে। যারা জীবনে প্রথম এই দৃশ্য দেখছে তারা দেখল এ মধ্যবয়সী এক মানুষই বটে, তবে এর আচরণ আর বোধ বুদ্ধি অন্য মানুষের মতো নয়। এ যেন এক যন্ত্র মানব। এর নিয়ন্ত্রক আর সেই মস্তিষ্ক নয় যে মস্তিষ্ক নিয়ে সে জন্মেছিল। এর নিয়ন্ত্রক এখন অন্য কেউ। তাই এই সম্পূর্ণ মানুষটা পাল্টে গিয়ে পরিণত হয়েছে শয়তানে। এর চোখের মণি সাদা আর শরীরের হাড়গোড় প্রায় সমস্তই ভাঙা। তবুও এ দাঁড়িয়ে আছে। দৃষ্টিশক্তিহীন হয়েও এ সমস্তটা দেখছে। এর গায়ের জোর এতক্ষণ সবাই দেখেছে। বাকি শয়তানদের থেকে এ অনেক বেশি চতুর। প্রায় সমস্ত সিপাহীর মৃত্যুর কারণ এই শয়তানটাই। সবাইকে শেষ করে এ এখন হেমন্তাইকে মারার কথা ভাবছে। তাতে আগামী দিনে আর কেউ তাদের ওপরে নিয়ন্ত্রণের কথা চিন্তাও করতে পারবে না। ক্রিয়া চলাকালীন হেমন্তাইয়ের মৃত্যু মানে এই শয়তানদের অমর হয়ে যাওয়া। শয়তানটা ইলাস্টিকের মতো ঘাড় ঘুরিয়ে চারিদিক দেখে নিল। সিপাহীরা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তার দিকে এগিয়ে আসছে। সবার হাতেই তলোয়ার, তীর ধনুক বা বর্ষাধারী সকলেরই মৃত্যু ঘটেছে। এখনো সবাই নাকে মুখে কাপড় দিয়ে রেখেছে। গ্রামবাসীরাও সারা মুখে কাপড় জড়িয়ে রেখেছে। গ্রামবাসীদের দিকে চেয়ে থাকা অবস্থাতে ঠিক উল্টো দিকে যেখানে মন্দিরের ভিতরে হেমন্তাই আছে সেখানে লাফ দিল শয়তানটা। সহকারী দ্বয় বুঝতেও পারল না, কারণ ওরা ভাবছিল শয়তানটা গ্রামবাসীদের দিকে তাকিয়ে আছে। রবারের মতো উল্টো দিকে ঘাড় ঘুরিয়ে যে তাদের আক্রমণ করবে তা ওরা মুহূর্তের অসতর্কতায় ধরতেই পারেনি। তারই খেসারত দিতে হলো একজনকে। মুহূর্তের মধ্যে একজনের তলোয়ার ছিনিয়ে নিয়ে তা ঢুকিয়ে দিল অন্যজনের গলা বরাবর। কণ্ঠনালী 2 ভাগ হয়ে যাওয়ায় চিৎকার অবধি করতে পারল না সে। মন্দির প্রাঙ্গণে পড়ে কাতরাতে লাগলো। অসহনীয় দৃশ্য। অন্যজন নিরস্ত্র অবস্থায় ছিল। সিপাহীরা ছুটল তাকে বাঁচাতে। ওদিকে হেমন্তাই তখন এক মন্দিরের ভিতরে একা। দ্রুততার সঙ্গে তিনি মন্দিরের লোহার দরজাটা লাগানোর চেষ্টা করলেন। এখন বীরত্ব দেখানোটা মূর্খামি হবে সেটা তিনি জানেন। কোনো কারণে তিনি আহত হলে সমস্ত কিছু বিনষ্ট হয়ে যাবে। শয়তানটা সেদিকেই ধেয়ে গেল। দ্বিতীয় সহকারী কোনো উপায়ন্তর না দেখে অনিচ্ছা সত্ত্বেও জড়িয়ে ধরল শয়তানটাকে। গ্রামবাসীরা অনেকে চিৎকার করে উঠল, কিন্তু হেমন্তাইকে বাঁচাতে হলে শয়তানটাকে আটকানো জরুরি ছিল। ততক্ষণে সিপাহীরা চলে এলো। শয়তান ঘাড় ঘুরিয়ে প্রথমেই সহকারীর মাথায় তলোয়ার দিয়ে আঘাত করল। সে তার শেষ কার্যটি সুষ্ঠুভাবে সমাধা করে লুটিয়ে পড়ল মাটিতে। আঘাতে মৃত্যু হল তার। ততক্ষণে সিপাহীরা আর কাল বিলম্ব না করে
শয়তানের মাথায় আঘাত করল। পরপর 4টে তলোয়ারের কোপ এসে পড়ল মাথায়। মস্তক 4 ভাগ হয়ে তরমুজের মতো ছড়িয়ে পড়ল। সগর্বে চিৎকার করে উঠল সিপাহীরা। গ্রামবাসীরাও উল্লাসে ফেটে পড়ল। স্বস্তির নিঃশ্বাস ফেললেন হেমন্তাই, কিন্তু খুশির দমকে গা ভাসালেন না। মন্দিরের লোহার দরজা পেরিয়ে বেরিয়ে এলেন তিনি। প্রাঙ্গণে পড়ে থাকা রক্তাক্ত একটা তলোয়ার তুলে নিলেন। একবার তাকালেন মাটিতে পড়ে থাকা শয়তানটার দিকে। সাদা পোশাকের উপর টাটকা রক্তের দাগ মিশে গিয়ে অদ্ভুত দেখাচ্ছে মৃতদেহটা। অগ্নিকুণ্ডের আলো পিছলে পড়েছে সেই রঙে। তলোয়ার হাতে চারিদিকে তাকালেন তিনি। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মৃতদেহ। গ্রামবাসীদের চোখে এখন খুশির ঝলক। তাদের উদ্দেশ্যে হেমন্তাই বললেন, বিজয়াম। ব্যাস, আর দেখতে হলো না। পুরো গ্রাম একত্রে হুল্লোড় করে উঠল। গর্জন উঠল গ্রামে। সবাই গর্জে ওঠার পরে হাত দেখিয়ে থামতে বললেন হেমন্তাই। তারপর ধীরে ধীরে হেঁটে হেঁটে সমস্ত মৃতদেহের সামনে গেলেন তিনি। প্রত্যেকটা মৃতদেহ পরখ করে দেখবেন এখন। পরখ করতে করতেই বললেন, কেউ মুখ থেকে কাপড় সরাবে না। শয়তানগুলো মরেছে, জীবাণু মরেলি। ডোমদের ডাকুন, আর যারা পরিষ্কার করবেন জায়গাগুলো তারাও এগিয়ে আসেন। আপনাদের জন্য বরাদ্দ পোশাক পরিধান করে এগিয়ে আসুন। কথা বলছেন আর একটা একটা করে মৃতদেহ উল্টে পাল্টে দেখে অপরটার দিকে এগিয়ে যাচ্ছেন। পিছন পিছন সিপাহীরাও যাচ্ছে তার সুরক্ষার কথা মাথায় রেখে। হেমন্তাই বললেন, সিপাহীরা, তোমরা হচ্ছে এই যুদ্ধে সবচেয়ে সাহসী যোদ্ধা। তোমরা আছো বলেই আমরা আছি। কিন্তু এই যুদ্ধের শেষেও আমাকেও কিছু অপ্রীতিকর কাজ করতে হয়। তোমরা যারা বেঁচে আছো তারা একটু নিজের শরীর পরীক্ষা করো। কোথাও কোনো কাটা বা ক্ষত আছে কি? থাকলে আমাকে জানাও, আমাকে দেখাও। তলোয়ারের ক্ষত হলে কিচ্ছু হবে না। শয়তানগুলোর দাঁত বা নখের আঁচড়ের ক্ষত থাকলে আমাকে দেখাও, শুশ্রূষা করে দিচ্ছি। সিপাহীরা প্রত্যেকেই একবার করে নিজের সর্বাঙ্গ দেখে নিল। তারপর জানালো, না, তাদের গায়ে জানোয়ারগুলোর দাঁত বা নখের কোনো ক্ষত নেই। যে ক্ষতগুলো আছে সেগুলো যুদ্ধকালীন তলোয়ার বা বর্ষা লাগার ক্ষত। হেমন্তাই নিশ্চিন্ত হলেন। কিন্তু তখনই কিছু দূরে শুয়ে থাকা এক সিপাহী, যাকে একটা শয়তান কামড়ে দিয়েছিল, তার দিকে নজর গেল হেমন্তাইয়ের। হেমন্তাই সজাগ হলেন। দ্রুত পায়ে এগিয়ে গেলেন তার দিকে। বাকিরাও এগিয়ে গেল। সত্যি খুব বাজেভাবে কামড় দিয়েছে ওই শয়তানগুলো ওকে। গল গল করে রক্ত বেরোচ্ছে ক্ষতস্থান দিয়ে। হেমন্তাই তাকে জিজ্ঞেস করলেন, শরীরে কিরকম অনুভূতি হচ্ছে তোমার? মাথাটা ঘুরছে, মনে মনে হচ্ছে রক্তচাপ বেড়ে যাবে আমার। তোমার ওষুধের প্রয়োজন। তুমি কি উঠতে পারবে নিজে থেকে, নাকি কেউ ধরলে সুবিধা হবে? চেষ্টা তো করছি হেমন্তাইজি, একা উঠতে চেষ্টা তো করছি। হ্যাঁ, আসলে তুমি ওদের সংস্পর্শে এসেছো তো, তাই তোমাকে এই মুহূর্তে ছোঁয়াটা উচিত হবে না। হেমন্তাই কথা শেষ করে অপেক্ষা করতে লাগলো। সিপাহী অনেক কষ্টে উঠে দাঁড়ালো। তার কাঁধ অনেকটা বেঁকে গেছে। তার যে কষ্ট হচ্ছে উঠে দাঁড়াতে তা বোঝা যাচ্ছিল। ঘাড়ের অনেকটা অংশ জুড়ে দাঁতের চিহ্ন দেখা যাচ্ছে। সে উঠে দাঁড়িয়ে বলল, চলেন হেমন্তাইজি, চলেন। সবাই শুনুন, যদি কখনো কোনো শয়তান দুর্ভাগ্যবশত আপনাদের কামড়ে দেয় বা তাদের রক্ত আপনাদের কারো রক্তে মিশে যায়, তবে তৎক্ষণাৎ বাকিরা তাকে এই শুশ্রূষাটা দেবেন।
যেটা আমি এখন আমাদের এই বীর সিপাহীকে দিব। মনে রাখবেন, এটাই একমাত্র শুশ্রূষা, এর বাইরে আর কোনো ওষুধ কাজ করবে না। ক্ষতচিহ্ন নিয়ে সিপাহীটি পাশে দাঁড়িয়ে শুনছিল এসব। জীবনে প্রথমবার তাকে দেখিয়ে কেউ কিছু নির্দেশ দিয়ে দিচ্ছে, সেটা দেখে গর্বে তার বুকটা বড় হচ্ছিল। ব্যথা সহ্য করে সে সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করছিল হাসি হাসি মুখ করে, কিন্তু হাসিটা ঠিক মতো ঠোঁটে আনার আগেই হেমন্তাইয়ের ধারালো তলোয়ারের আঘাতে তার মাথাটা ধর থেকে ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেল। ধর ধীরে ধীরে হাঁটু ভেঙে শুয়ে পড়ল মাটিতে। এক ঝটকায় সম্পূর্ণ গ্রাম আবার নিস্তব্ধ হয়ে গেল। কারো মুখে কোনো শব্দ নেই। সামান্য আবেগটুকু আসার অবকাশ মিলল না। মুহূর্তের মধ্যে ঘটে গেল এই বিপর্যয়, তাও খোদ হেমন্তাইয়ের হাতে। হেমন্তাই তলোয়ারটা রেখে দিলেন মাটিতে, তারপর বললেন, তাহলে বোঝা গেল শুশ্রূষা, শয়তানের দ্বারা আঘাতপ্রাপ্ত যে কোনো মানুষের একটাই শুশ্রূষা, তাকে যথাশীঘ্র মস্তক ছেদন করে হত্যা করো, না হলে সেও একটা শয়তানে পরিণত হবে। আর এই পরিবর্তন খুব তাড়াতাড়ি হয়। এই জীবাণু একবার কারো রক্তে প্রবেশ করলে সেই ব্যক্তিকে আমরা মৃত বলে ধরে নেব। তখন তাকে মারতে আমাদের আর হাত কাঁপবে না। আর যদি আমরা তা না করতে পারি, এই গ্রাম হোক বা এই শহর বা এই মানব সভ্যতা, কোনোটাই শেষ হতে বেশি দেরি লাগবে না। আমি কি তোমাদের বোঝাতে পেরেছি? হেমন্তাই কথা শেষ করার পরেও গ্রামবাসীরা আগের মতো উচ্ছ্বাস আর দেখাতে পারল না। ঘটনার আকস্মিকতায় প্রত্যেকের মনই উদ্বেল হয়ে পড়েছে। আবেগশূন্য দৃষ্টি নিয়ে শুধু মাথা নাড়ছে সবাই। হেমন্তাই ব্যাপারটা ধরতে পেরে এবার গর্জন করে উঠলেন, এবার সম্পূর্ণ বিজয়ম বিজয়ম। এবার সকলের সম্বিত ফিরল। হেমন্তাই মন্দিরে ফিরে গেলেন। পরবর্তী 2 ঘন্টায় ডোমেরা প্লাস্টিকের পোশাকে এসে দাহ কার্য শুরু করল। গ্রাম পরিষ্কারের দায়িত্ব যাদের হাতে, তারা প্লাস্টিকের পোশাক এবং মুখোশ পরে গ্রাম পরিষ্কার শুরু করলেন। ততক্ষণে প্রায় ভোর হয়ে এলো, যখন শ্মশানে প্রায় সমস্ত চিতা জ্বলে উঠল। হেমন্তাই পুনরায় গ্রামবাসীর উদ্দেশ্যে বললেন, এবারে সময় উপস্থিত, ওদের নিয়ে আসো। শ্মশান ক্ষেত্র খুব দূরে নয়, গ্রামেরই এক অংশে এই শ্মশান। এতগুলো মৃতদেহ চিতায় জ্বলছে, ফলে চারদিকে ধোঁয়া বাড়তে লাগলো। এরই মধ্যে হেমন্তাইয়ের নির্দেশ পালনের প্রস্তুতি শুরু হলো। ইতিমধ্যে 12 জন উপজাতি তাদের স্বদেশীয় বেশভূষায় উপস্থিত হলো। কোটি দেশে রামধনু রঙের বস্ত্র, ঊর্ধ্বাঙ্গে উপবীতের মতো পরিহিত একখণ্ড বস্ত্র, হাতে বাজুবন্ধ, গলায় মালা, মাথায় ময়ূরপঙ্খী টুপি। হেমন্তাই সবাইকে দেখে নির্দেশ দিল, আমাদের ভবিষ্যৎ যাদের হাতে, তাদের সসম্মানে এখানে উপস্থিত করো। আজই ওদের আমাদের সঙ্গে শেষ রাত। মায়ার বন্ধন ত্যাগ করে ওদের যেতে হবে। ওদের প্রাপ্য সম্মানে যেন কোনো ঘাটতি না থাকে। যাও, ওদের নিয়ে এসো। 12 জন উপজাতি পুরুষ গ্রামের উত্তর দিকে রওনা হলো। প্রায় 20 মিনিট হেঁটে যাওয়ার পর একটা আবাস গৃহ চোখে পড়ল। সেখানে একজন গুরুদেব অপেক্ষায় ছিলেন। মুন্ডিত মস্তক সেই গুরুদেব 12 জন উপজাতিকে শ্রদ্ধা প্রদর্শন করলেন। তারপর বললেন, আপনারা যাদের নিতে এসেছেন তারা তৈরি, সমস্ত শিক্ষায় ওরা শিক্ষিত ও পারদর্শী। ওদের সসম্মানে নিয়ে যান। 12 জন উপজাতির প্রত্যেকের কাছে একটি বাদ্যযন্ত্র ছিল, ছোট একটি ড্রাম ও বাঁশি। ওরা সেগুলো বাজাতে আরম্ভ করলেন। একই সুরে, একই তালে বাজতে লাগলো প্রত্যেকের বাদ্যযন্ত্র। শব্দ হওয়ার মিনিট খানেকের মধ্যে আবাসন থেকে বেরিয়ে এলো 12 জন যুবক। ওদের হঠাৎ করে দেখলে মনে হবে যে শয়তানদের কিছুক্ষণ আগে হত্যা করা হলো, ওরা যেন তারাই। সেই মুন্ডিত মস্তক,
সেই সাদা আলখাল্লা, একটা নিরাভরণ। শুধু পার্থক্য এই যে ওরা সম্পূর্ণ মানুষ, আর শয়তানগুলো ছিল রাক্ষস। ওদের বরং যুব সাধকদের মতো দেখাচ্ছে। এক একজন উপজাতির কাছে এক একজন মুন্ডিত মস্তক যুব সাধক এসে দাঁড়ালেন। আবাসনের গুরুদেব এসে সবাইকে একে একে বুকে জড়িয়ে ধরলেন। তারপর সবার উদ্দেশ্যে বললেন, শুভমস্তু। এক একজন উপজাতি এক একজন যুব সাধককে সসম্মানের সঙ্গে করে সারা রাস্তা ড্রাম ও বাঁশি বাজাতে বাজাতে নিয়ে এলো। রাস্তার দুধারে গ্রামের মানুষ দাঁড়িয়েছিলেন। ওরাই 12 জন যুব সাধকের উপর পুষ্পবৃষ্টি করতে লাগলো। যতক্ষণ তারা রাস্তায় হেঁটে হেমন্তাইয়ের কাছে পৌঁছলেন, ততক্ষণ বাজনা ও পুষ্পবৃষ্টি চলতে থাকলো। হেমন্তাই ওদের দেখে খুশি হলেন, প্রাণ ভরে ওদের দেখতে লাগলেন। ওরা এসে হেমন্তাইয়ের সামনে অগ্নিকুণ্ডের কাছে পাতা 12টি আসনে বসল। তারপর হেমন্তাই উঠে দাঁড়ালেন। কিছুক্ষণ ধরে 12 জনকে প্রদক্ষিণ করলেন এবং মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। এক সময় মন্ত্রোচ্চারণ শেষ হতে অগ্নিতে ঘৃতাহুতি দিলেন। আগুন পুনরায় বলবান হয়ে উঠল। লাল শিখা নিয়ে জ্বলতে লাগলো আগুন। হেমন্তাই নির্দেশ দিলেন, ভোজনম। এই নির্দেশেরই অপেক্ষা ছিল যেন সকলে। থরে থরে সাজানো থালা এসে হাজির হতে লাগলো যুব সাধকদের সামনে। 12 জনকে 12টি থালা দেওয়া হলো। এক একটি থালার ব্যাসার্ধ যেন পূর্ণিমার চাঁদের থেকেও বড়। কি ব্যঞ্জন নেই সেই থালায়! নিরামিষ, আমিষ, ফল, মিষ্টান্ন, পৃথিবীর প্রায় সমস্ত খাবার সেখানে উপস্থিত। পরবর্তী 1 ঘন্টা ওদের খাওয়ার সময় নির্ধারিত হলো। যতক্ষণ ওরা খেল, ততক্ষণ হেমন্তাই মন্ত্র পড়লেন এবং পুজো দিলেন। দেবতাকে খুশি করতেই এই সমস্ত আয়োজন। দেবতার গ্রাস ও যুব সাধকদের গ্রাস প্রায় একত্রে সম্পন্ন হল। হেমন্তাই আবার নির্দেশ দিলেন, মিলনম। এবার এই পর্বের সবচেয়ে দুঃখজনক ধাপের শুরু হলো। এই 12 জন যুব সাধকের পরিবারের সকলে এসে একে একে দেখা করতে লাগলো এদের সঙ্গে। প্রত্যেকেই প্রায় ছলছল নয়নে ওদের মাথায় হাত বুলিয়ে এই জীবনের শেষ আবেগপূর্ণ কথাগুলো বললেন। 12 জন যুব সাধকদেরও দেখা গেল একটু আবেগপ্রবণ হয়ে উঠেছে তারা। হেমন্তাই যখন এটা লক্ষ্য করলেন, সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, বিয়োগম। হেমন্তাই জানেন সামনে কঠিন সংঘর্ষ, তাই যুব সাধকদের দুর্বল হতে দিলে চলবে না। বিয়োগম বলা মাত্র পরিবারকে নিষ্কাশিত করা হলো ওদের সামনে থেকে। এবার মন্দিরের ভিতরে প্রবেশ করলেন হেমন্তাই। বাইরে এসে দেখলেন 12 জন যুব সাধকের সামনে 12টি হাঁড়ি এনে রাখা হয়েছে। তিনি নিজে একটি ঝুড়ি নিয়ে বেরিয়েছিলেন মন্দির থেকে। হেমন্তাই প্রত্যেক হাঁড়ির সামনে গেলেন এবং তাতে মিশিয়ে দিলেন ঝুড়ি থেকে বের করা 1 মুঠো পদার্থ। এটা যে কি বস্তু তা একমাত্র হেমন্তাইরাই জানেন। 12 হাঁড়িতে 12 মুঠো মিশিয়ে দেবার পর নিজে এগিয়ে গেলেন প্রত্যেকের কাছে এবং সেই হাঁড়ির জলে প্রত্যেককে স্নান করালেন নিজ হাতে। এই শীতের 7 সকালে হাঁড়ির মিশ্রণে স্নান করে ভিজে একসা হয়ে গেল যুব সাধকেরা। তবুও ওদের দেখে মনে হলো না ঠান্ডায় ওরা কষ্ট পাচ্ছে। এরকম আরো অনেক বিদ্যাই ওদের আবাসনে ওদের গুরুদেব ওদের শিখিয়েছেন। এর যে খারাপ অবস্থাতে থাকার বিদ্যেও এদের রপ্ত আছে। স্নান কর্ম শেষে হেমন্তাই 12 জনকে প্রণাম করলেন। প্রস্থানম। গ্রামবাসী সকলে উলুধ্বনি দিয়ে উঠল। 12 জন যুব সাধক পিছনে ফিরেও তাকালো না। নিজেদের আসন ত্যাগ করে সোজা জঙ্গলের দিকে রওনা দিল তারা। পিছন পিছন অনেকটা দূর অবধি গ্রামবাসীরা এলো। উলুধ্বনির শব্দ শোনা গেল পুরো জঙ্গল জুড়ে।
একসময় জঙ্গলের 1 কিলোমিটার অঞ্চল ওরা পেরিয়ে আরো ভিতরে প্রবেশ করলো। ধীরে ধীরে সাদা ভিজে পোশাক পরিহিত যুব সাধকেরা জঙ্গলে হারিয়ে গেল। গ্রামবাসীরাও ফিরে এলো গ্রামে। ফিরে এসে দেখলো হেমন্তাই নিজের মাথার হেমন্তাই টুপিটা খুলে ফেলেছেন। তিনি আর হেমন্তাই রইলেন না। নতুন হেমন্তাইয়ের খোঁজ চলবে এবার। জঙ্গলের দেবতার সামনে প্রাণীপাত হয়ে শুয়ে আছেন প্রাক্তন হেমন্তাই। গতকাল বাংলোয় আসার পর থেকে এখনো অবধি বেরোয়নি রামানুজ। দিল্লিতে গতকাল রাতেই কথা হয়েছে স্থানীয় পুলিশের সঙ্গেও। এসপি রাকেশ সিনহা নিজে সরেজমিনে সাহায্য করবেন কথা দিয়েছেন। আজ সকাল থেকেই রামানুজের মেজাজটা বেশ ফুরফুরে হয়ে আছে। নিজের ফরেস্ট অফিসারের ইউনিফর্ম পরে বসে আছে সে। সামনে যতদূর চোখ যাচ্ছে সবুজের সমারোহ। ত্রিপুরাকে যে পার্বত্য রানী বলা হয় সে কথা যে মিথ্যে নয়, একদিনে বুঝে গেছে রামানুজ। বারমুড়া পাহাড় রেঞ্জটা দিনে দিনে আরো ভালো করে দেখতে হবে। খুব সুন্দর এই অঞ্চল, সেটা মানতেই হবে। তবে সমস্যা একটাই, কিছুতেই মোবাইলের নেটওয়ার্ক সমানভাবে থাকছে না। ইন্টারনেট ব্যবহার করতে ভীষণ অসুবিধা হচ্ছে। বাংলোর বাইরে ব্রেকফাস্ট টেবিলের ব্যবস্থা করা হয়েছে, সেখানেই বসে আছে রামানুজ। দাসবাবুও চলে এলেন কিছুক্ষণের মধ্যেই। ভদ্রলোককে আশাই স্তক ফর্মাল পোশাকেই দেখে আসছে রামানুজ। এত ফর্মালিটির মধ্যে থাকলে আসল কাজের ইনফরমেশন পেতে অনেক সময় দেরি হয়। তাই রামানুজ আজ কিছুটা হালকা চালেই কথা শুরু করে। গুড মর্নিং দাসদা। গুড মর্নিং স্যার। অফ ডিউটি আমাকে রামানুজ বলতেই পারেন, অসুবিধা নেই। এই না না না, তা হয় না স্যার। আচ্ছা, গতকাল খাবার দাবার ঠিক লেগেছে তো? দারুণ হয়েছিল। পাঁঠার ঝোলটা এখনো মুখে লেগে রয়েছে। হ্যাঁ স্যার, এই অঞ্চলে কচি পাঁঠাই পাওয়া যায়। আর শুধু এখানে নয়, পুরো ত্রিপুরাতেই। এখানে খাসির চল নেই বেশি। বাহ, তাহলে তো মাঝে মাঝে এই ব্যবস্থা হতেই পারে। আর শুনুন, সারাদিন মানে বাড়িতে থাকলেও যে আপনাকে এরকম ফর্মাল পোশাকেই আমার সামনে ঘুরতে হবে তার কিন্তু কোনো মানে নেই। অফিস আওয়ারের বাইরে আপনি আমাকে স্বাচ্ছন্দ্যে বাড়ির পোশাকেই দেখতেও পাবেন, আপনিও সেটা পরতেই পারেন। আর একটা কথা, এই কথাটাও যদি অনুরোধ করছি বলে মনে করেন তবে কিন্তু ভুল করবেন। ব্রেকফাস্ট চলে এলো। বেতের ঝুড়ি ভর্তি ডিম টোস্ট, সবরি কলা, গ্রিন টি, ক্রিম কেক আর বিস্কুট, সমস্ত কিছু। ডিম টোস্টটার স্বাদই আলাদা। সত্যি রাধা মাধবের রান্নার হাত দারুণ। চা খেতে খেতে দাসবাবু জিজ্ঞেস করলেন, আজকের প্ল্যান অফ অ্যাকশন কি স্যার? কিছু না, ওই যাবো আর গ্রামবাসীদের সঙ্গে কথা বলবো, এইটুকুই। কিছুক্ষণের মধ্যে ওরা বাংলো থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। গাড়িতে উঠে রামানুজ জিজ্ঞেস করল, আচ্ছা, অজিতদা বাংলোয় থাকছেন নাকি? হ্যাঁ, ওকেও থাকতে বলেছি নিচের ঘরে। আপনার কখন গাড়ির দরকার পড়ে তা তো বলা যায় না। ভালোই করেছেন। মূল রাস্তা থেকে ডান দিকে মোড় নিয়ে গ্রামে ঢুকতে হলো। এত বড় গাড়ি গ্রামের ভিতরে ঢোকা মাত্র গ্রামবাসীরা যে যার কাজ করছিল তা থামিয়ে দিল। গাড়িটার দিকেই ওদের দৃষ্টি সন্নিবদ্ধ হলো। রামানুজ সেসবকে বিশেষ পাত্তা না দিয়ে গাড়ি থেকে নামল। আজ তার কাঁধে একটা রাইফেলও আছে। সেটা সে গাড়ি থেকে নামার সময় কাঁধে ঝুলিয়ে নিয়েছে। পরনেও খাঁটি কেমোফ্লেজ ফরেস্ট অফিসারের ইউনিফর্ম। এই বেশে তাকে দেখে গ্রামবাসীদের কৌতূহল হলেও ভয়ে কেউ এগিয়ে এলো না। সে তার নিজের মতো গ্রামের এ মাথা ও মাথা হেঁটে দেখতে লাগলো। পিছন পিছন দাসবাবু হাঁটতে লাগলেন। রামানুজ দেখল গ্রামের ঠিক মাঝখানে অর্থাৎ নাভিস্থলে রয়েছে একটা মন্দির। উচ্চতায় বড় জোর 20-25 ফুট উঁচু হবে। তাতেও একটা ছোট চূড়া বর্তমান। সম্পূর্ণ মন্দিরটা একটা বট বা অশ্বত্থ গাছের নিচে অবস্থিত। বটবৃক্ষটাই মন্দিরটার আচ্ছাদন। মন্দিরের সামনে একটা ছোট প্রাঙ্গণ।
মন্দিরের লাল রং, এমনকি মন্দির প্রাঙ্গণের মেঝে থেকে শুরু করে সমস্তটাই লাল রঙের। মন্দিরের দিকে এগিয়ে গেল রামানুজ। মন্দিরের গেট পেরিয়ে প্রাঙ্গণে ঢুকতে যাবে এমন সময় কেউ একজন পিছন থেকে নির্দেশ দিল, ভিতরে ঢুকবেন না। রামানুজ থেমে গেল, পিছনে ফিরে তাকালো। তাকিয়ে দেখল সেখানে দাঁড়িয়ে আছে গতকালের মোড়ল, সেই স্থানীয় লোকটা। হঠাৎ করে দেখলে তাকে হিন্দি চলচ্চিত্রের ভিলেন ড্যানি সাহেবের মতো দেখতে লাগে। শরীরটাও একই রকম পেটানো। সে এদিকেই এগিয়ে এলো, তারপর আবার বলল, শোনেন, আপনি মন্দিরে প্রবেশ করবেন না। কেন? আপনি গেরামের কেউ নন। আমাদের গেরামবাসী বা আমাদের জাতের উপজাতি ছাড়া আমরা দেবতার মুখ কাউকে দেখতে দিতে পারি না, বুঝলেন? তা স্বাধীন ভারতের গণতান্ত্রিক অধিকারের মধ্যেই দেবতা দর্শন পড়ে না। আপনার কাজের জায়গা নিশ্চয় এটা নয়। কারো ধর্মের অনুভূতিতে আঘাত করার কাজ ভারত সরকার বা ভারতের সংবিধান করে বলে আমার জানা নেই। ধর্মানুভূতির উপর কথা চলে না ভারতবর্ষে। এই একটা জায়গায় সবার হাত পা বাঁধা। আচ্ছা ঠিক আছে, সে না হয় নাইবা দেখলাম, কিন্তু জঙ্গলটা তো দেখতে হবে, জঙ্গল পরিষ্কারও করতে হবে। সরকারের তরফে এইটুকু করতে পারি। জঙ্গলে ঢুকবেন না স্যার, ঢুকবেন না, তাতে আপনারই অমঙ্গল হবে। এটা কি হুমকি? তাও অন ডিউটি অফিসারকে? না স্যার, এটা আপনার কথা খেয়াল রেখেই বললাম। আপনি আমাদের গ্রামে অতিথির মতো। আপনি আমাদের গ্রামের বিষয় কিছুই জানেন না। সে জায়গায় আপনাকে হুমকি দেওয়া আমার সাজে না। আপনি নিশ্চয় আপনার উপরওয়ালার আদেশ মোতাবেক আপনার কাজ করতে এখানে এসেছেন। স্থানীয় হিসেবে আমার দায়িত্ব আপনাকে সাহায্য করা। জঙ্গলে আপনাকে ঢুকতে দিলে না আপনার সাহায্য হবে না আমাদের, তাই বারণ করছি। দারুণ! এই না হলে আতিথেয়তা। আপনি যে আমার কথা এভাবে ভেবেছেন ভেবেই আপ্লুত হচ্ছি। কিন্তু কি জানেন, আমাকে যে আমার কাজটা করতেই হবে। স্যার স্যার স্যার, এই কাজটা করবেন না, করবেন না, অনর্থ হয়ে যাবে, কেউ বাঁচবো না আমরা। দেখুন, আপনাদের কিচ্ছু হবে না। আমরা আপনাদের গ্রাম নেব না, বরং আপনারা এখানে অনেক কর্মসংস্থান পাবেন। স্যার, জঙ্গলে যাবেন না, বিপদ আছে, বিপদ আছে। আরে মশাই, আমাদের জঙ্গল নিয়েই কাজ। পশু পাখি কিছু এলে এই যে বন্দুকগুলো দেখছেন, ওটা দিয়েই বুঝে নেব। আপনি ওই নিয়ে চিন্তা করবেন না। কই দাসবাবু, চলুন জঙ্গলের ভেতরটা একটু যাওয়া যাক। লোকটা এবার উপায়ন্তর না পেয়ে রামানুজের পা ধরে ফেলল। গ্রামবাসীরাও পিছু পিছু আসছিল। ওরা এই দৃশ্য দেখে আঁতকে উঠল। কয়েকজন স্বাস্থ্যবান উপজাতি গ্রামবাসী মন্দিরের পাশেই একটা কুঁড়ে ঘরের ভিতরে প্রবেশ করলো তৎক্ষণাৎ। আপনি ভিতরে যাবেন না স্যার, ভিতরে যাবেন না, অনর্থ হয়ে যাবে। আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি আপনাকে জঙ্গলের ভিতরে যেতে দিতে পারি না। আরে কি করছেন কি আপনি? উঠুন উঠুন উঠুন, আমার পা ছাড়ুন। কি করছেনটা কি? দেখুন, সরকারি কাজে এভাবে বাধা দেবেন না। আমি আগেও বলেছি, আপনাদের এতে সাহায্যই হবে, কাজেই বাধা দেওয়ার চেষ্টা করবেন না। না হলে আমি কিন্তু এবারে আপনাকে গ্রেফতার করতে বাধ্য হব। আমার কথা শোনেন স্যার, দয়া করেন, দয়া করে যাবেন না স্যার, অনর্থ হয়ে যাবে স্যার, আমার কথাটা বিশ্বাস করেন। দয়া করে যাবেন না জঙ্গলে, দেবতা রুষ্ট হবেন, আমাদের মানব সভ্যতার বিনাশ হয়ে যাবে। দয়া করে যাবেন না। কি আবল তাবল বলছেন বলুন তো? এই যে দাসবাবু, এনাকে তুলুন তুলুন তুলুন, অনেকক্ষণ ধরে সহ্য করছি, নইলে আমি কিন্তু এবারে গুলি চালাতে বাধ্য হব। দাসবাবু এসে মোড়লকে অনেক অনুনয় বিনয় করে তোলার চেষ্টা করলেও তিনি অনড় থাকলেন। রামানুজের পা ধরে বসে রইলেন মাটিতে। রামানুজ এবার বাধ্য হলো কাঁধ থেকে রাইফেলটা হাতে নিতে। মোড়লের দিকে তাক করে বলল, আপনি উঠবেন নাকি আপনাকে ঘায়েল করব? আপনি যা ইচ্ছে করেন, আমি আপনারে জঙ্গলে যেতে দেব না, দেব না, কিছুতেই দেব না। যাবেন না স্যার, যাবেন না স্যার, একবার ভেবে দেখেন। এদিকে মোড়লের উপর এভাবে বন্দুক তাক করতে দেখে কয়েকজন শক্ত সামর্থ্য উপজাতি, যারা একটা কুঁড়ে ঘরের ভেতরে ঢুকেছিল, চিৎকার করে এগিয়ে এলো।
মুহূর্তের মধ্যে ওরা ঘিরে ফেলল রামানুজকে। ওদের প্রত্যেকের হাতে তীর ধনুক। গোল বেষ্টনীর ঠিক মাঝখানে রাইফেল হাতে রামানুজ, তার পায়ে জড়িয়ে ধরা মোড়ল এবং কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা দাসবাবু। গোল বেষ্টনী করা উপজাতি যুবকের তীরের ফলা তাক করে আছে রামানুজের মাথা। মোড়ল চিৎকার করে বলল, ওরে ওরে, তোরা কিছু করিস নাই, কিছু করিস নাই। নিজের লোকদের এভাবে লেলিয়ে দিয়ে ভালো মানুষই করার কি দরকার? অন ডিউটি অফিসারের গায়ে হাত দিচ্ছ তোমরা, এই পুরো গ্রাম জেলে পচে মরবে। আমাদের গ্রামের হেমন্তাইয়ের জন্য আমরা প্রাণ অব্দি দিতে পারি, সেখানে প্রাণ নেওয়া আর এমন কি? হেমন্তাই মানে? ওরে ওরে, তিনি এসব কিছু জানেন না। তোরা থাম থাম, অস্তর নামা, অস্তর নামা। কিন্তু মোড়লের কথাতে কোনো কাজ হলো না। এ এক বিষম পরিস্থিতি। একদিকে 5 উপজাতি যুবক তীর তাক করে আছে রামানুজের দিকে, অন্যদিকে রামানুজ রাইফেল তাক করে আছে মোড়লের দিকে। মোড়ল পা আঁকড়ে বসে আছে, আর দাসবাবু চারিদিকে তাকাচ্ছেন চোখে মুখে ভয় নিয়ে। ঠিক তখনই গুলির শব্দটা হলো। ডুমুর গাছের মাথার উপরে এক ঝাঁক পাখি বসেছিল, সবগুলো একত্রে উড়ে গেল। গ্রামবাসীরা চমকে উঠল। দাসবাবুর হৃদস্পন্দন প্রায় থেমে গেল। তোমরা তীর ধনুক হাত থেকে ফেলে দাও। হেমন্তাই মহারাজ, আপনি রামানুজবাবুর পা ছাড়ুন। এসপি রাকেশ সিনহা ফোর্স নিয়ে এসেছেন। পুলিশ ফোর্স এসে উপজাতিদের তীর ধনুক কেড়ে নিল। মোড়ল এবার পা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। রামানুজ রাইফেলটা পুনরায় কাঁধে চালান করল। সরি স্যার, আমার আসতে দেরি হয়ে গেল। এরা একটু স্পর্শকাতর নিজের দেবতা ও জঙ্গল নিয়ে, তাই এরকম ঘটনা আকছার ঘটে। তবে এইভাবে আপনাকে ঘেরাও করবে জানলে আমি শুরু থেকেই ফোর্স মোতায়েন করে দিতাম। এক্সট্রিমলি সরি স্যার। আপনি এসব ছাড়ুন। জঙ্গলে ঢোকার প্ল্যান করছিলাম, আর ফোর্সও যখন চলে এসেছে তখন আর দেরি করা ঠিক হবে না। চলুন ভেতরে যাওয়া যাক। হট করে ঢুকে যেতেই পারি ভেতরে, কিন্তু স্যার আজ হোক বা কাল এই প্রজেক্ট করতে হলে গ্রামবাসীদের সাহায্য যে লাগবে আপনি তো জানেনই। আজকে এইরকম মারমুখে একটা ঘটনা ঘটে যাওয়ার পর জঙ্গলের ভিতরে না গেলেই ভালো। তবুও আপনি যদি নেহাত যেতে চান তবে ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ বেশ, আপনি বলছেন যখন, তবে আরেকদিনই যাব না হয়। চলুন আগরতলাটা ঘুরে আসি। এই পরিবেশটা একটু ঘুরে ফিরে দেখুন। স্থানীয় অভিজ্ঞতা প্রয়োজনে আপনার কাজে লাগতে পারে। চলুন। গ্রাম থেকে বের হবার পথে রামানুজ দেখল মোড়ল আর উপজাতি যুবকদের পুলিশ এক কোণায় আটকে রেখেছে। সেদিকে এগিয়ে গেল রামানুজ। ছেড়ে দিন ওদের, সমস্ত মিলিয়ে ঘটনাটা ঘটেছে। এক পক্ষকে দোষ দেওয়া তাই উচিত হবে না। যেতে দিন। স্যারের ওপরে ভবিষ্যতে একটা ছোট আক্রমণও যদি হয়, এই গ্রামের সবাইকে জেলে পুরব। কথাটা যেন মনে থাকে। তারপর সাথে জঙ্গলকে সামলাবে দেখব। কি হেমন্তাইজি, মনে থাকবে তো? দেখুন, যদি সাহায্য করেন তবে আমার তরফ থেকে সমস্ত সাহায্যর হাত বাড়ানোই থাকবে, আর যদি না করেন সেক্ষেত্রেও আমাকে দায়িত্ব করতেই হবে। এবার আপনারা ভাবুন কি করবেন। পরপর সমস্ত গাড়ি নিয়ে একে একে সবাই বেরিয়ে গেল। রামানুজ বেরোবার পথে দেখল গ্রামের এক কোণায় দাঁড়িয়ে আছে বাংলোর কেয়ারটেকার কাঞ্চন। কাঞ্চনও তাকিয়ে রইল রামানুজের দিকে। ধুলো উড়িয়ে গাড়ি চলে গেল আগরতলার দিকে। রাস্তা দিয়ে যেতে যেতে কথা হচ্ছিল। সিনহা সাহেব যাতে মণিপুরী, ঠোঁটের উপর হালকা গোঁফ ও সাবেকি কথাবার্তার ধরন জাতিগত পরিচয় বহন করে বইকি। রামানুজ এটা খেয়াল করেছে। সিনহা সাহেব হালকা চালে বললেন, চলুন ত্রিপুরাটা একটু ঘুরে দেখি আমরা। কাজের মাঝে একটু বেরিয়ে পড়া যায়, তাহলে খুব ভালোই হয়। আর কি বলুন তো, জায়গা শুধু দেখা নয়, আমার টান আছে সেই জায়গার ইতিহাস সম্পর্কে জানা। সেরকম যদি কোনো জায়গা এখানে থাকে যা স্থান মাহাত্ম্য বা ইতিহাস সম্পর্কে জানা যায়, তবে আমি কিন্তু সে সমস্ত জায়গা ঘুরে দেখতে বেশি আগ্রহী। তাহলে তো স্যার এখানে সেরকম অনেক জায়গাই আছে, ধীরে ধীরে দেখা যাবে না হয়। আপনি আছেন তো কটা দিন?
হ্যাঁ, তা তো যতদিন না সরেজমিনে তদন্ত করে একটু হেস্তনেস্ত করতে পারছি এখানেই থাকতে হচ্ছে। এই আজকেই যা হলো, তারপর মনে হচ্ছে এই অঞ্চলে কাজ করাটা বেশ সমস্যার। ধরুন আমি জঙ্গল দেখে সার্টিফাই করে দিলাম যে এই জঙ্গল উপযুক্ত, তারপরের সিনারিওটা কি হবে? যে সমস্ত কন্ট্রাক্টর জঙ্গল সাফ করতে আসবে, এরও অনেক পরে যখন ব্যবসায়ীরা আসবে, তাদেরকেও তো এই সমস্ত আদিবাসীরা নিশ্চিন্তে কাজ করতে দেবে বলে তো আমার মনে হয় না। আমি ত্রিপুরার প্রায় সমস্ত রাবার বাগানের রিপোর্ট দেখেছি, এর চাইতে নিরুপদ্রবে ব্যবসা আর কোথাওই হয় না। কিন্তু এখানেই তো ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠবেন, ফলে আখেরে প্রজেক্টটাই হ্যাম্পার হবে। অথচ আমার মন বলছে এই অঞ্চল রাবার চাষের জন্য অত্যন্ত উপযোগী। এত হাজার হাজার একর অরণ্য বছরের পর বছর নষ্ট হবে, নিদেন পক্ষে চাষাবাসের উপযোগীও হবে না, শুধুমাত্র কেবল কিছু কুসংস্কারের বশবর্তী হয়ে। না না, এরকমটা ঠিক হতে দেওয়া যায় না। আপনারা কি বলেন? আপনি যা বলছেন তা সর্বতোভাবেই সত্য, কিন্তু আমি আপনাকে বলি স্যার, সমগ্র ত্রিপুরায় শুধুমাত্র আমরা এই জঙ্গলটাতেই পেনিট্রেট করতে পারিনি। বাকি সমস্ত উপজাতিরা নিজেদের জায়গায় আমাদের সমস্ত সুবিধা সহ কাজ করতে দিয়েছে, কিন্তু এখানেই আমরা বাধা পেয়েছি। এরকম নয় যে বাধা পেয়ে আমরা দমে গিয়েছি। আমরা চোরাপথে জঙ্গলে ঢুকেছি, কিন্তু দুঃখের বিষয় যারা ঢুকেছিলেন তাদের কাউকে আমরা নিজের চোখে দেখতে পাইনি। আর এখানেই এই গ্রামবাসীদের বক্তব্যকে সমর্থন করার মতো যুক্তি পাওয়া যায়। দাঁড়ান, এটা কিভাবে যুক্তি হতে পারে? যদি আমাদের ফোর্সের লোক নিখোঁজ হয়ে থাকেন, তবে সেটা নিয়ে তদন্ত হলো না কেন? এই গ্রামবাসীরাই তো খুনি সাব্যস্ত হতে পারত, তাই নয় কি? অত কাঁচা কাজ কি আমরা করব স্যার? এই জঙ্গলের প্রথম কিলোমিটার অবধি অঞ্চলে যাওয়া যায়, তারপর থেকে যে জঙ্গল শুরু হয় সে জঙ্গল ভয়াবহ। এই দেখুন না, দেখুন, এই দেখুন মানচিত্র। সিনহা গাড়ির ভিতর থেকে একটা মানচিত্র বের করলেন। বড় গাড়ি, মানচিত্র মেলে ধরতে অসুবিধে হলো না। এই দেখুন, এই হচ্ছে গ্রাম, ঠিক আছে? আর এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে জঙ্গল। এই দেখুন, জঙ্গলের এক অংশ গিয়ে ঠেকেছে বাংলাদেশে, কিন্তু সেই অংশ এবং বাংলাদেশ বর্ডারের মধ্যে দূরত্ব মোটামুটি 5 কিলোমিটারের বেশি। অর্থাৎ বাংলাদেশ সীমান্ত থেকে দেখলেও এই গ্রামের মতোই ব্যাপার। সাইডের অংশ স্বাভাবিক, ভয় ডরহীন এলাকা, কিন্তু যেই জঙ্গলের গর্ভে আমরা প্রবেশ করি, সঙ্গে সঙ্গে চারদিক দিয়ে অন্ধকার জাপটে ধরে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যারা 1 কিলোমিটার অঞ্চল পার হওয়ার পর ফিরে আসতে পেরেছিলেন তাদের বক্তব্য সেখানে টর্চ কাজ করে না, মোবাইল অস্বাভাবিক আচরণ করে, তাই সমস্তটাই ধোঁয়াশা। ইনফ্যাক্ট সার্চ পার্টি যারা নিখোঁজ হয়েছিল তাদের খুঁজতে হলে একদম ভিতরে প্রবেশ করতে হতো। সেখানে ঢোকার সাহস দ্বিতীয় দল দেখিয়েছিল, কিন্তু তারাও নিখোঁজ হওয়ার পর তৃতীয় দল সাফ ভেতরে ঢুকতে অস্বীকার করে। আর শুরুর 1 কিলোমিটারে তাদের কোনো হদিশ আমরা পাইনি। গ্রামের লোক তখনও একটানা বলে গিয়েছে যে অনর্থ হয়ে যাবে, আপনারা ভেতরে ঢুকবেন না। আচ্ছা, এখান থেকে গ্রামবাসীরা কোনো অনৈতিক ব্যবসা বা কোনো র্যাকেট ইত্যাদি চালাতে পারে কি? অসম্ভব। এদের প্রত্যেকে জুম চাষের সঙ্গে যুক্ত। প্রত্যেকটা টিলা জমি আমাদের সরকারি বাংলোর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওদের জন্য একটাই উদ্দেশ্য, এই জঙ্গলকে রক্ষা করা। নিজেরাও এই জঙ্গলে ওরা প্রবেশ করে না। আচ্ছা রাকেশবাবু, ওদের কি একজন দেবতার ব্যাপারে গতকাল আমি শুনছিলাম, আজ দেখতে গিয়েও দেখতে পেলাম না। সে ব্যাপারে কিছু বলতে পারবেন? জন্মেও নাম শুনিনি, এই অঞ্চলে এসেই প্রথম শুনেছিলাম। কি যেন নাম? ইয়েস, গন্ধবেরুন্দা। দেবতা দেখতে গেলে ওরা কিন্তু দেখাবে না, বললে বিশ্বাস করবেন না। প্রয়োজনে আজকের মতো সিন ক্রিয়েট করে ফেলবে, তবুও নিজেদের দেবতার ঘরে ওরা আমাদের ঢুকতে দেবে। গতকাল স্যারকে ওরা বলছিল দেবতার ভোগে পরিণত হবে সবাই। হ্যাঁ, ওদের বিশ্বাস জঙ্গলে ওদের দেবতা স্বয়ং অধিষ্ঠান করেন। আপনি বিশ্বাস করবেন? গাড়ি এসে থামল আগরতলার প্রাণকেন্দ্র শকুন্তলা মার্কেটের কাছে। সিনহা বললেন, স্যার, এই যে মার্কেটটা দেখছেন না, এখানেই আগরতলার সব থেকে পুরনো মোগলের দোকান। ফ্যান্টাস্টিক বানায় স্যার। চলুন আজ আপনাকে ওখানে নিয়ে যাই। রামানুজ সাগ্রহে রাজি হলো। এতক্ষণে তার খিদেও পেয়ে গিয়েছিল।
দুপুরের দিকে লাঞ্চ টাইমে মোগলাই দিল্লিবাসীদের কাছে স্বাভাবিক ব্যাপার। গাড়ি থেকে নেমে ওরা এগিয়ে গেল সামনে। এই যে স্যার, আপনাকে তখন বলছিলাম না, এইটা হচ্ছে সেই প্রাচীন অশোকা রেস্টুরেন্ট। ভিতরে প্রবেশ করলো ওরা। রামানুজ দেখলো হোটেলটা বেশ বড় আকারের। সামনেও বসার জায়গা রয়েছে, আবার পিছনেও রয়েছে। পিছনের অংশগুলোতে আবার দুই ভাগ। সিঁড়ি দিয়ে উপরে গিয়েও চাইলে বসা যায়। দিনের এই সময় খুব ভিড় না হলেও মাঝামাঝি ভিড় লক্ষ্য করতে পারল রামানুজ। পিছনের দিকের ঘরগুলোর একটায় বসে দাসবাবু বললেন, একটা সময় ছিল যখন আগরতলাবাসী যেখান থেকেই আসুক না কেন এই অঞ্চলে কেনাকাটা করতে আসাকে বলতো টাউনে যাচ্ছে। অথচ দেখবেন কাছের কোনো এলাকা থেকেই ওরা এসেছে, অথচ এটাই ছিল ওদের কাছে টাউন। বেশি দিন না, 20-30 বছর আগেকার কথা। যাই হোক, তখন এই এলাকায় এসে কেনাকাটা করে যাবার পথে অশোকার মোগলাই না খেয়ে কেউ ফিরত না। দামও ছিল তখনকার হিসেবে অনেক কম। এখন যে মোগলাই 200-250 টাকা, তখন সেটা ছিল 30 টাকা বা 50 টাকা। অবশ্য তখন এত শত রেস্তোরাঁ, ক্যাফে এসব ছিলও না। তখন অশোকাই ছিল। আমরা ছোটোবেলায় বন্ধুবান্ধব নিয়ে কত এসেছি। এর বাইরে ছিল উজ্জ্বলা বিরিয়ানির দোকান, বটতলা সুপার মার্কেটে ঢোকার ঠিক রাস্তার মুখে। সেটাও একদিন আপনাকে নিয়ে আসবো। কোন অর্ডার দেওয়া হলো, মোগলাই চলে এলো। রামানুজ খেয়ে বলল, সত্যি দারুণ খেতে। এত সুস্বাদু মোগলাই লখনৌ বা দিল্লির বাইরে কোথাও পাওয়া যায় জানতাম না। আমি কলকাতার মোগলাই খেয়ে দেখেছি, তবে সত্যি বলতে বিশেষ ভালো লাগেনি। যাক, এত যে গুণগান করলাম, আমার নাকটা কাটতে দেয়নি ওরা অ্যাটলিস্ট। ফেরার পথে আগরতলা শহরের রাস্তাঘাট, নতুন তৈরি হওয়া ফ্লাইওভার, শহরের প্রাণকেন্দ্রের উল্লেখযোগ্য জায়গাগুলো ঘুরে উজ্জয়ন্ত প্রাসাদ দেখে বাংলোর পথ ধরল গাড়ি। আজ পুলিশ কর্তা সমস্ত কিছু ফেলে আমাকেই সময় দিলেন সারাদিন। শহরে আশা করি লুটপাট কিছু হয়নি। কি করব স্যার, সরকারি আদেশ আপনার সঙ্গে থাকার। এখন এটাই আমার দায়িত্ব। বাকি শহর দেখার জন্য লোক তো রয়েছে, আর সেরকম গুরুতর কিছু হলে না হয় আমিও যাব। শহরে আশা করি লুটপাট কিছু হয়নি, তাহলে আর কি বাংলোতেই চলে আসুন। কাল রাতের দিকটায় বেশ বোরই হচ্ছিলাম, কথাবার্তায় কেটে যাবে সময়। আর তাছাড়া জঙ্গলে পেনিট্রেট করার প্ল্যানটাও চোখে ফেলা যাবে। রামানুজের প্রস্তাবে হাসলেন সিনহা, কিছু বললেন না। রামানুজ আন্দাজ করে বলল, কি ভাবছেন? তা না হয় আমিও বাড়ি গিয়ে একদিন বৌঠানদের সঙ্গে একটু আত্মীয়তা করে আসব। আশা করি তারপর তিনি কয়েকদিনের জন্য আপনাকে এই অঞ্চলে পাঠাতে আর বারণ করবেন না। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। দেখুন দাসবাবু, আমার এই কাঞ্চন ছেলেটিকে বিশেষ সুবিধার লাগছে না। আজকেও যখন গ্রাম থেকে আমরা বেরোলাম, দেখলাম ও গ্রামে ঢোকার মোড়ে ঠিক ওই জায়গাটাতে দাঁড়িয়ে আছে। নিজের বাবার গায়ে কেউ রাইফেল ঠেকালে ছেলে সেখানে উপস্থিত না হয়ে পারে, তবুও তো সে আপনাকে এসে আটকায়নি। এটা ভাবুন। হোয়াট? কি বলছেনটা কি? কাঞ্চন ওই বুড়ো মোড়ল, মানে ওই কি হেমন্তাই নাকি বলে এরা, ওর ছেলে? হ্যাঁ। হায় ঈশ্বর, আপনি কি পাগল? আপনি এরকম একটা মানুষকে আমার বাংলোর কেয়ারটেকার করে রেখেছেন? আপনার মাথায় কি কোনো দোষ আছে? আমার জাস্ট বিশ্বাস হচ্ছে না। আরে আপনি শুনুন না, ওকে গ্রামবাসীরা ভালো চোখে দেখে না। আমি এসব জানতে চাই না। ও বাংলোতে থাকলে আমার প্রজেক্ট কম্প্রোমাইজ হতে পারে। আমি আমার সুরক্ষার কথা ভাবছি না, সে আমার কিছুই করতে পারবে না। কিন্তু সে গ্রামে গিয়ে সরকারের প্ল্যান ফাঁস করে দিতে পারে, অ্যান্ড ইট উইল বি রিস্কি। আপনি এখনই বাংলোতে ফিরে ওকে বরখাস্ত করবেন, আর এটা আমার অর্ডার। ইয়েস স্যার। রামানুজ বাকি রাস্তায় আর বিশেষ কথা বলল না। গাড়িতে হঠাৎ করেই একটা থমথমে পরিবেশের সৃষ্টি হলো। সিনহা সাহেব এটা আন্দাজ করেই গাড়িতে একটা গান চালিয়ে দিলেন। বাইরে হালকা হালকা বৃষ্টিপাতও শুরু হলো। ঠান্ডাটা আজ জাঁকিয়ে পড়বে। গান বাজতে লাগলো, ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। লুপে চলতে লাগলো গানটা। গাড়ি এগোতে লাগলো পাহাড়ি পথে বৃষ্টি কেটে কেটে। বাংলোর গেটের সামনে যখন গাড়ি পৌঁছালো, তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। গানটা বন্ধ করলেন সিনহা সাহেব।
রামানুজ এতক্ষণে কিছুটা স্বাভাবিক হয়েছেন এই পরিবেশ আর গান শুনে। মজা করে বললেন, খুব রসিক মানুষ আপনি, বলতেই হয়। দিল্লি কা ঠাগ সিনেমার এই গানটা চালিয়েছেন নিশ্চয়ই আমার জন্যই। কিন্তু কি জানেন, আসলে সব ঠগ বসে আছে এই ত্রিপুরাতেই। অ্যান্ড দিস ইজ নট আ পলিটিক্যাল জোক। তা যা বলেছেন। দাসবাবুর দম ফাটা ভয়টা উধাও হয়ে গেল নিমেষে। গাড়ি গেট দিয়ে ঢুকে লন বরাবর এগোতেই থেমে গেল। সিনহা সাহেব ড্রাইভারকে জিজ্ঞেস করলেন, আরে গাড়ি থামালে কেন এখানে? এখানে নামলে তো সবাই ভিজে যাব। মাটিতে কেউ একজন পড়ে আছে, সম্ভবত রক্তাক্ত অবস্থায়। এক মুহূর্ত সময় নষ্ট না করে রামানুজ এবং সিনহা নেমে পড়লেন গাড়ি থেকে। পিছন পিছন দাসবাবু দৌড়ালেন। সবাই সামনে গিয়ে দেখল একজন মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে লনের মেঝেতে। বৃষ্টিতে গায়ের রক্ত ধুয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে। সিনহা মানুষটাকে উপর অবস্থা থেকে চিৎ করলেন এবং উপরে রামানুজের দিকে তাকালেন। রামানুজ বিস্ফারিত চোখে দেখতে পেল কেউ কাঞ্চনকে বেধড়ক মেরে বাংলোতে ফেলে দিয়ে গেছে। দেহে প্রাণ আছে কিনা কে জানে। আজ আপনারা শুনলেন সৌরভ চক্রবর্তীর লেখা মৃতকৈটব গল্পের প্রথম পর্ব। আগামী পর্ব আসছে সামনের শুক্রবার ঠিক রাত ৮টায়। শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।